আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত আর লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যান অধ্যায় 17। তো এই 17 নম্বর অধ্যায়টা থেকে সবসময় একটা প্রশ্ন থাকেই, সো এটা খুব ভালোভাবেই করতে হবে। আর এই অধ্যায়টা খুবই সহজেই, যদি একটু চেষ্টা করা যায় তাহলে এখানে 10 নম্বরে 10ই পাওয়া সম্ভব। তো এখান থেকে কিছু সংজ্ঞা আসে মাঝে মাঝে, আর ক নাম্বার প্রশ্নের সংজ্ঞা আসে মাঝে মাঝে। এখন পরিসংখ্যানটা কি? আগে পরিসংখ্যান জানতে হলে আমাদের জানতে হবে উপাত্ত জানলে তারপর আমরা পরিসংখ্যানটা জানতে পারবো। উপাত্তটা কি? উপাত্ত হলো এমন কিছু তথ্য যা নির্দিষ্ট কোনো চলকের গুণগত পরিমাণগত ধর্মাবলী। ঠিক আছে, উপাত্ত কি? উপাত্ত হলো এমন কিছু তথ্য যা নির্দিষ্ট কোনো চলকের গুণগত ও পরিমাণগত ধর্মাবলী। তাহলে এইগুলো হলো উপাত্ত। আর এই উপাত্ত দিয়েই উপাত্ত সংগ্রহ, এই উপাত্ত যেমন কিছু সংখ্যা হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। তো এই সেই উপাত্ত এবং উপাত্ত বিশ্লেষণ এবং উপাত্ত সহজে পরিবেশন করার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হয় সেইটাই হলো পরিসংখ্যান। ঠিক আছে, যেমন একটা পরীক্ষায় অনেক স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্ট আছে। এখন সবাই তো এক নাম্বার পায় না, একই রকম নাম্বার পায় নাই। কিছুজন আছে, কয়েকজন আছে মনে করো 50-এর উপরে পাইছে, 40-এর নিচে পাইছে, 80-এর উপরে পাইছে, এরকমভাবে এক একজনে এক নাম্বার পাইছে। ঠিক আছে, তাদেরকে আমরা সহজে চিহ্নিত করার জন্য যে কারা কত নাম্বার পেয়েছে, যে 50 থেকে 60-এর মধ্যে নাম্বার পেয়েছে এরকম ছাত্রছাত্রী কতজন আছে, যেমন 70 থেকে 80-এর মধ্যে ছাত্রছাত্রী কতজন আছে, এইটা আমরা একদম সহজে পরিসংখ্যানের মাধ্যমে এই উপাত্তগুলাই, যে সংখ্যাগুলো, এই উপাত্ত দিয়ে আমরা একদম সহজেই বের করে ফেলতে পারি। এই কারণে পরিসংখ্যানটা ব্যবহার করা হয়। তাহলে পরিসংখ্যানটা কি? উপাত্ত সংগ্রহ এবং উপাত্ত বিশ্লেষণ এবং উপাত্ত সহজে পরিবেশন করার জন্য যে পরিবেশন করাকে পরিসংখ্যান বলা হয়। ঠিক আছে, এরপরে যে পরিসংখ্যান আমরা কেন পড়বো বা কেন এটা দরকার আমাদের, মানে এটার গুরুত্বটা কি? মানব কল্যাণে পরিসংখ্যানের গুরুত্ব আছে। তারপর প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণ, একটা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের জন্য পরিসংখ্যান প্রয়োজন। তারপর পূর্বাভাস প্রদানের জন্য, তারপরে আছে জাতীয় পরিকল্পনা গ্রহণ ও মূল্যায়নের জন্য, তারপর ব্যবস্থা বাণিজ্যে, অর্থনৈতিক গবেষণায়, মানে বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করা হয়। তাহলে এইগুলো পরিসংখ্যান এবং উপাত্ত। ঠিক আছে, এরপর দেখি এই অধ্যায়ে কি কি সূত্রগুলো লাগবে, কি কি সূত্র প্রয়োজন এই অধ্যায়ের, সেটা একটু দেখো। যেমন মাত্র 6টা সূত্র হলে এই অধ্যায়ে আর কোনো কিছু লাগবে না। 6টা সূত্র ধারা এবং 3টা আছে গ্রাফ, এটুকু দ্বারাই মানে এই অধ্যায়ের সম্পূর্ণটা শেষ হবে। তো প্রথমে আমাদের দরকার উপাত্তের পরিসর। উপাত্তের পরিসর নির্ণয় সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। ঠিক আছে, তাহলে উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্রটা হলো সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান প্লাস 1। ঠিক আছে, তাহলে উপাত্তের পরিসর বা পরিধেয় বলা যায়। তো উপাত্তের পরিসর নির্ণয়ের ক্ষেত্রে কি উপাত্তের সর্বোচ্চ মান এবং উপাত্তের সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে, তার সাথে এক যোগ করতে হবে, তাহলে সেটা থেকে আমরা উপাত্তের পরিসর পাবো। ঠিক আছে, এই গেল উপাত্তের পরিসর। আচ্ছা, উপাত্তের পরিসর যদি পাওয়া যায়, এরপর একটা সারণী করতে গেলে তোমার এখানে
আছে মানে অবিন্যস্তভাবে মানে কিছু সংখ্যা দেওয়া থাকে, সেগুলো থেকে সারণী তৈরি করতে হয়। সেই সারণীতে তৈরি করার জন্য কয়টা শ্রেণী লাগবে সেইটা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো পরিসর, উপাত্তের পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান। তাহলে উপাত্ত মানে শ্রেণী সংখ্যা নির্ণয় করবা কিভাবে? শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো উপাত্তের পরিসর, তার মানে তোমাকে আগে উপাত্তর পরিসরটা বের করে নিতে হবে। যে কোনো যদি কিছু সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে সর্বোচ্চ মানটা খুঁজে বের করতে হবে এবং সর্বনিম্ন মানটা খুঁজে বের করে বিয়োগ করে এক যোগ করলে সেখান থেকে আমরা উপাত্তের পরিসর পাবো। উপাত্তের পরিসরকে যদি শ্রেণী ব্যবধান নিয়ে ধরি ভাগ দেওয়া হয় তাহলে সেখান থেকে শ্রেণীর সংখ্যা পাবো, যে কয়টা শ্রেণী আমাদের প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? শ্রেণী ব্যবধান এখানে বিভিন্ন রকম হইতে পারে, 5, 10, 15, সর্বোচ্চ 15 হইতে পারে, ঠিক আছে? 5, 10, 7, 8 যে কোনো কিছু ধরা যেতে পারে, তো বেশিরভাগ 5 অথবা 10 ধরা হয় শ্রেণী ব্যবধান। এরপর মধ্যক, মধ্যক নির্ণয়ের সূত্র আছে মধ্যক নির্ণয়ে এখানে তিনটা সূত্র ব্যবহার করা হয়। তিনটা বলতে একটা যদি তোমার উপাত্তগুলো যদি শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া থাকে, পরিসংখ্যানে মানে শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া থাকে, সেক্ষেত্রে একটা নিয়ম, দুইটা নিয়ম আছে, এন জোড় হলে এবং বিজোড় হলে, এবং অন্য আরেকটা নিয়ম আছে যদি মানে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ে একটা সূত্র আছে। তাহলে এই যে একটা সারণী দেওয়া আছে, যেমন এই সারণীটা দেওয়া আছে প্রাপ্ত নম্বর গণসংখ্যার ক্রমজাতিক গণসংখ্যাটা বের করে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এইখানে দেখো এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি দেওয়া নাই, সেক্ষেত্রে এখানে দেখতে হবে আমাদের এন। এন মানে কি? মোট গণসংখ্যা। এনটা জোড় আছে না বিজোড় আছে সেক্ষেত্রে দেখতে হবে। তাছাড়া যদি আরেকটা নিয়ম আছে যেটা তোমার শ্রেণী ব্যক্তি আকারে যদি দেওয়া থাকে, যেমন এই যে 30 থেকে 35, 36 থেকে 41 এরকম ভাবে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, এরকম ভাবে যদি শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে সেক্ষেত্রে অন্য একটা সূত্র হবে। তাহলে দেখো এন মধ্যকের সূত্র আছে দুইটা তিনটা, যেমন এন যদি জোড় হয় তাহলে একটা, এন জোড় হলে এন প্লাস 1/2 তম পদ, ঠিক আছে? বা পদের মান। পদের মান, ঠিক আছে? তাহলে এটা কখন হবে? এটা যখন n বিজোড় হবে। n বিজোড় হলে এই সূত্রটা হবে, ঠিক আছে? এরপর দেখো n যখন জোড় হবে, এটা মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক n যখন জোড় হবে তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে n/2 প্লাস 2 তম পদ পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান ডিভাইডেড 2। এটা কখন? এটা যখন n জোড় হবে, n জোড় হলে। এখন n কি? এখানে n হলো মোট গণসংখ্যা, ঠিক আছে? মোট গণসংখ্যা হলো n। তাহলে n যখন মধ্যক নির্ণয়ের সূত্র, এই দুটো কখন হবে? যখন n জোড় হবে তখন সূত্র, বিজোড় হবে তখন সূত্র হবে n প্লাস 1/2 তম পদের মান। মানে আর একটা কি মধ্যক, এটার ক্ষেত্রে হবে n প্লাস 2 তম পদের মান প্লাস n প্লাস 2 প্লাস 1 তম পদের মান ডিভাইডেড 2। এটা কখন হবে? যখন n বিজোড় হবে।
এন জোড় হবে। হ্যাঁ, এটা হবে যখন জোড় হবে। তো এটা মনে রাখার জন্য একটা বলতে এরকম ভাবে মনে রাখতে পারো। দেখো বিজোড়, বয়সিকের বি জয়কর ডয়সিন বিজোড়, এখানে 3টা অক্ষর লাগে আর এখানে জোড় লিখতে 2টা অক্ষর লাগে, ঠিক আছে? তাহলে এখানে 3টার সময় সূত্র হবে ছোটটা, আবার যখন এখানে লেখাটা বড় ছোট তখন সূত্র হবে বড়টা, ঠিক আছে? তাহলে এভাবে মনে রাখতে পারো। এরপর মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC ইনটু h ডিভাইডেড fm, ঠিক আছে? এই একটা সূত্র আছে, মেইন সূত্র যেটা মধ্যক নির্ণয় সূত্র, এটা থেকে বেশি প্রশ্ন আসে। তো এটা কি মধ্যক L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC ইনটু h ডিভাইডেড fm, ঠিক আছে? তাহলে এই সূত্রটার কি কি কোনটাকে কি বলে সেটা একটু দেখো। যেমন এল হলো মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা। এল হবে মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা। তাহলে এখানে মধ্যক শ্রেণীটি আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। এখন মধ্যক শ্রেণী নির্ণয় করতে গেলে তোমাকে আবার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে? প্রথম যে গণসংখ্যা আসে সেটা লিখতে হবে, তারপরে গণসংখ্যাগুলো যোগ হবে। তো সেটা অঙ্ক করার সময় দেখাইতেছি আমি। তো এখন দেখো এই এনটা কিভাবে নির্ণয় করবা, মানে এলটা কিভাবে নির্ণয় করবে? মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কিভাবে হবে? মধ্যক শ্রেণী হবে n কে 2 দ্বারা ভাগ করলে, ভাগ করার পর দেখতে হবে এই সংখ্যাটি n ডিভাইডেড 2 মানে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করবা। ভাগ করার পর সেটা কোন ক্রমযোজিত শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে আছে, ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটার মধ্যে কোন ঘরের মধ্যে আছে সেই ঘরের একদম শ্রেণী ব্যক্তির নিম্ন সীমাটা হবে। হ্যাঁ, 2 এর মান ক্রমযোজিত যেই শ্রেণীতে থাকে তার ব্যক্তির নিম্ন সীমা। তাহলে এনটা কিভাবে নির্ণয় করবা? এল মধ্যক শ্রেণীর, এল হবে কি? এল হবে মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা। আর এটা কিভাবে নির্ণয় করবা? এন মানে মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এরপর দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে যে শ্রেণীতে সেইটা থাকে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে তার সেই অনুযায়ী একদম শ্রেণীর ব্যক্তির নিম্ন সীমাটা হবে এন, এল, ঠিক আছে? এল গেল। এখন এন তো বলে দিলাম, এন কি? মোট গণসংখ্যা। এন মোট গণসংখ্যা, এন হলো মোট গণসংখ্যা। মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপর আছে এফসি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা, ঠিক আছে? তাহলে এটা এফসি হবে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপর আসো কি আছে? এইচ, এইচ হলো শ্রেণী ব্যক্তি। এইচ হলো শ্রেণী ব্যক্তি। আর থাকে কি? এফএম,
এফ এম হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক নির্ণয় সূত্র এটা কি, এল প্লাস এন ডিভাইডেড 2 মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম। ঠিক আছে, তো এল কি, এল হলো মধ্যক শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা। তাহলে এনটা মানে মধ্যক শ্রেণীটা কিভাবে বের করবা, এন ডিভাইডেড 2 এর মান ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে যেই ঘরে বা যেই শ্রেণীতে অবস্থান করবে সেই শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা। এরপর এন, এন কি, এন হলো মোট গণসংখ্যা। এরপর আছে এইচ হলো শ্রেণী ব্যক্তি। আবার এফ সি হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, না মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এবং এফ এম হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, এই গেল মধ্যক নির্ণয় সূত্রটা। এরপরে গড় নির্ণয় সূত্র আছে দুইটা, একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর একটা হলো গাণিতিক পদ্ধতির গড়। সংক্ষিপ্ত পদ্ধতির নামটা সংক্ষিপ্ত থাকলেও কিন্তু অঙ্কটা হয় একটু বড়, মানে সংক্ষিপ্ত হয় না, একটু বড় হয়। তো দেখো, একটা হলো গাণিতিক গড়। গাণিতিক গড় সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড এন। ঠিক আছে, তাহলে এটা হবে গাণিতিক গড়ের নির্ণয় সূত্র কি, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড এন। সামেশন মানে কি, এই সামেশনটা মানে যোগফল। তার মানে এটা কার যোগফল, এফ আই আর এক্স আই। এফ আই কি, এফ আই হলো মধ্যমান, না এফ আই হলো গণসংখ্যা, এফ আই হলো গণসংখ্যা। আর এই যে এনটা কিন্তু মোট গণসংখ্যা, আর এখানে এক একটা শ্রেণী গণসংখ্যা। এফ আই হবে গণসংখ্যা, এফ আই গণসংখ্যা, আর এক্স আই হবে মধ্যমান। মধ্যমান কিভাবে নির্ণয় করবা, একটি শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা মাইনাস শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা ডিভাইডেড 2, সেখান থেকে তুমি মধ্যমান পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু লিখে দিই পাশে এগুলো কোনটাকে কি বলে, এটা মুছে দিলাম। সামেশন অফ, আচ্ছা দেখো প্রথমে কি এফ আইটা কি, এফ আই হবে গণসংখ্যা, এটা কিন্তু আবার মোট গণসংখ্যা না, মোট গণসংখ্যা হবে এন, মানে সব গণসংখ্যার যোগফল বা সমষ্টি, সেটা হবে এন। আর শুধু এফ আই হলো মানে একটা শ্রেণী গণসংখ্যা, সেইটা। এবার এক্স আই হবে মধ্যমান। এখন মধ্যমান কিভাবে নির্ণয় করবা, এক্স আই নির্ণয় করবা কিভাবে, শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2। তাহলে এটা যদি করো যে এক্স আইটা কি, এক্স আই কিভাবে পাবা, মানে একটা শ্রেণীর যে কোনো শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে কি লাগবে, সেই শ্রেণীটার শ্রেণী ব্যক্তি যেটা থাকবে সেই শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা, সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাব। এবার এন কি, এটার ক্ষেত্রে এন হবে মোট গণসংখ্যা, ঠিক আছে, এন হলো মোট গণসংখ্যা, এন হবে মোট গণসংখ্যা। আচ্ছা, এরপরে দেখো আরেকটা সূত্র দেখো, যেমন গাণিতিক গড় হলো এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটাকে x বার দ্বারা প্রকাশ করা হয়, a প্লাস সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় a প্লাস n ডিভাইডেড 2, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়
আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা দেখো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটাকে x বার দ্বারা প্রকাশ করা হয় a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড n ইন্টু এইচ। ঠিক আছে, এটার সূত্র সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড n ইন্টু এইচ। ঠিক আছে, এটা কিসের মান? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। নামটা সংক্ষিপ্ত হলো একটু জটিল আছে, ঠিক আছে, একটু বড় আছে অঙ্কটা। এখন এ, আমাদের প্রশ্ন হলো এ কি? এটা হলো আনুমানিক গড়। এ হবে আনুমানিক গড়। আনুমানিক গড়, ঠিক আছে। এখন আনুমানিক গড়টা তুমি কোথা থেকে কিভাবে নিবা? আনুমানিক গড়টা তোমাকে ধরতে হবে মধ্যক শ্রেণীর, মানে মধ্যমান, মানে শ্রেণীর মধ্যমান থেকে এটা নিতে হবে। এটা মধ্যমান থেকে সুবিধাজনক যে কোনো একটা মান নিয়ে নিতে পারবা। আনুমানিক গড় যেটা, সেটা তুমি এইভাবে নিতে পারো যে গণসংখ্যা যে শ্রেণীতে সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীর মধ্যমানকেও ধরতে পারো এ, অথবা এখানে করতে পারো মাঝখানে যে ঘরটা থাকে। যদি মনে করো 7টা ঘর আছে, তাহলে উপর থেকে 3টা, নিচের থেকে 3টা বাদ দাও, মাঝখানে ঘর আসলো তোমার যে ঘরটা, সেইটার মধ্যমানকে ধরতে পারো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আনুমানিক গড়টা তুমি কিভাবে নির্ণয় করবা? মধ্যমান থেকে গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীর মধ্যমান। সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীর মধ্যমান। তাহলে এখানে দেখবা সর্বোচ্চ গণসংখ্যা আছে কোন শ্রেণীতে, সেই শ্রেণীটা থেকে মধ্যমানটা নেবা। সেই শ্রেণীটা মানে সেই শ্রেণী অনুযায়ী মধ্যমানের সেইটা নিতে হবে, অথবা নিতে পারো মাঝখানে ঘরটা এইভাবে। আচ্ছা, এরপর দেখো সামেশন তো হলো যোগফল। এখন এফ আই হলো তো গণসংখ্যা, সেটা তো আগে লিখছি। এফ আই গণসংখ্যা ইউআই। দেখো এই ইউআইটা কি? ইউআই হলো ধাপ বিচ্যুতি। ইউআই কে ধাপ বিচ্যুতি বলে। এখন ধাপ বিচ্যুতি নির্ণয়ের একটা সূত্র আছে। ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটা হলো xi মাইনাস a ডিভাইডেড h। ঠিক আছে, xi ডিভাইডেড a, xi মাইনাস a ডিভাইডেড h। xi টা কি? xi হবে মধ্যমান, xi হবে মধ্যমান। এরপরে a তো এখানে এ আনুমানিক গড় তুমি যেটা ধরে নেবা সেইটা, তাহলে এ তো লেখাই আছে যে আনুমানিক গড়। আর h কি? শ্রেণীব্যাপ্তি। এইচ হবে শ্রেণীব্যাপ্তি। এই শ্রেণীব্যাপ্তি হলো, আর বাকি থাকে কি এইচ, এটাও এইচ যা, এটাও একই এইচ আর কি। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি। এইটা ছিল কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এরপর আছে প্রচুরক। এরপর হলো প্রচুরকটা কিভাবে নির্ণয় করবা? প্রচুরকের সূত্র হলো এল প্লাস f1 প্লাস উপরে f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইনটু h। ঠিক আছে, তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি? l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইনটু h। এখন l কি? l হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা।
না প্রসরক শ্রেণীর, এটা যেহেতু আমরা প্রসরক নির্ণয় করতে হচ্ছি এই ক্ষেত্রে প্রসরক শ্রেণী নিম্ন সীমা। এখন প্রসরক শ্রেণী কোনটা হবে? প্রসরক শ্রেণী হবে যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ আছে যে শ্রেণীতে, সেটা হলো প্রসরক শ্রেণী। গণসংখ্যা সর্বোচ্চ আছে যে শ্রেণীতে সেইটা হবে প্রসরক শ্রেণী। তাহলে এল হবে প্রসরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা। ঠিক আছে, তাহলে এল হবে প্রসরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, এটা গেল। এরপর দেখো এল F1 কি? F1 প্রসরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রসরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা F1, এটা F1 না, F1 হলো প্রসরক শ্রেণীর গণসংখ্যা, প্রসরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রসরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, F1 F2 হবে কি? প্রসরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। মাইনাস পরবর্তী গণসংখ্যা। তাহলে দেখো প্রসরক নির্ণয় সূত্রটা কি? প্রসরক শ্রেণীর মানে F2 টা হবে কি? প্রসরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এইচ কি? এইচ হলো শ্রেণীব্যাপ্তি যেটা। ঠিক আছে, এই ছিল মোটামুটি এই অধ্যায়ে যে কটা সূত্র ছিল সূত্র কটা লেখাইলাম। এখন অঙ্ক দেখো, আমি এক একটা সূত্র দিয়ে মানে প্রতিটা সূত্র দিয়ে অঙ্ক করাচ্ছি। তো এক একটা দিয়ে একটা সূত্র দিয়ে যদি অঙ্ক করায় তাহলে প্রতিটাই পারার কথা তোমাদের। সংখ্যাগুলো যদি দেওয়া থাকে এবং তারপর যদি বলে এখান থেকে একটা প্রশ্ন যদি বলা যায় তোমাকে এই সংখ্যাগুলো থেকে মানে সারণী তৈরি করো, শ্রেণী বিভাজন 10 ধরে তৈরি করো। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন তোমাকে বলা হলো যে শ্রেণী বিভাজন 10 ধরে সারণী তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে এখানে শ্রেণী বিভাজন 10 ধরে সারণী তৈরি করতে হবে। এখন সারণী তৈরি করতে গেলে কি কি দরকার? একটা সারণী তৈরি করতে গেলে যদি এরকম বলে সারণী তৈরি করো, সেক্ষেত্রে তোমার শ্রেণীব্যাপ্তি দরকার, এরপরে ট্যালি চিহ্ন দরকার, এরপর গণসংখ্যা দরকার, এই তিনটে জিনিস দরকার। এখন শ্রেণীব্যাপ্তি, এখন দেখো এটা থেকে আমাদের সারণী তৈরি করতে বলছে। এখন সারণীতে যে কয়টা ঘর হবে, কয়টা রো বা কয়টা কলাম হবে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, কয়টা রো হবে সেটা জানি না। সেইটা জানার জন্য এখান থেকে দেখবো আমরা সর্বোচ্চ সংখ্যা আছে কত এবং সর্বনিম্ন সংখ্যা আছে কত, সেখান থেকে পরিসর বের করব। পরিসর বের করার পর সেখান থেকে শ্রেণী সংখ্যা বের করব। ঠিক আছে, যে প্রথম যে সূত্রটা লেখাইছিলাম পরিসরের সূত্রটা, উপাত্তের পরিসর, এই সূত্রটা কি ছিল? সর্বোচ্চ, উপাত্তের সর্বোচ্চ মান, মাইনাস উপাত্তের নিম্ন মান প্লাস 1। ঠিক আছে, এটা কি ছিল? এটা ছিল উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্রটা, উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্র এটা ছিল। ঠিক আছে,
উপাত্তের পরিসর। এখন আমরা দেখব এখানে সর্বনিম্ন সংখ্যা আছে কোনটা, মানে সর্বনিম্ন সংখ্যা যেটা আছে সেটা দেখি। দেখো খুঁজে বের করো। সর্বনিম্ন সংখ্যা আছে 32, ঠিক আছে, এবং সর্বোচ্চ সংখ্যা আছে কত? 98 আছে সর্বোচ্চ সংখ্যা, ঠিক আছে, এই যে 98 আছে সর্বোচ্চ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা উপাত্তের পরিসীম বের করি 98 মাইনাস 32 প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে কত আসে? 98 মাইনাস 32 66, এরপরে যোগ আছে 1, তাহলে এখানে আসলো 66 প্লাস 1 আছে 1, তাহলে এখানে কত থাকে? 67 হয়, ঠিক আছে। এটা পেলাম কত? 67 পেলাম। এটা কি উপাত্তের পরিসর বের করলাম। এরপর বের করব শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা বলে দিয়েছিলাম কি? উপাত্তের পরিসর ডিভাইডেড উপাত্তের পরিসর ডিভাইডেড কি? শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানও বলতে পারো বা শ্রেণী ব্যক্তিও বলতে পারো, ঠিক আছে। তাহলে এখন উপাত্তের পরিসর আমরা পেলাম, কত পেলাম? 67, তাহলে 67 ডিভাইডেড। এখন উপাত্তের এখানে বলছে কি শ্রেণী ব্যবধান 10 ধরে, তাহলে শ্রেণী ব্যবধান কত ছিল এখানে? শ্রেণী ব্যবধান ছিল 10, ঠিক আছে। শ্রেণী ব্যবধান যদি 10 ধরি তাহলে এখানে 10 দিয়ে এটাকে ভাগ দাও, 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 6.7। এইটা যদি থাকে সেক্ষেত্রে এটাকে ধরে নিতে হবে 6.7, যদি থাকে সেক্ষেত্রে এটাকে ধরে নিতে হবে 7, 8, হ্যাঁ 7, এটাকে ধরে নিতে হবে 7। কারণ মানে এখানে দেখবা যে মানটা কাছাকাছি আছে, মানে পয়েন্টের পরে যদি একটু বেশি থাকে 1, 2.123 যাই থাকুক, তাহলে পরে একটা সংখ্যা ধরে নিতে হবে। তাহলে এখানে 6টা ছিল, 6.7 ছিল, তাহলে আমরা 7টা ঘর ধরে নেব, ঠিক আছে। তাহলে এখানে শ্রেণী সংখ্যা হবে কয়টা? 7টা শ্রেণী সংখ্যা হবে, শ্রেণী হবে 7টা। তাহলে আর এমনি উপরে লেখা লাগবে, এই কারণে 8টা শ্রেণী দিতে হবে এখানে। আর এখানে হবে 3টা, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি করো তাহলে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা তো পাওয়া হলো। এখন এখানে লিখতে হবে শ্রেণী ব্যক্তি, তারপরটা ট্যালি, এটা হবে গণসংখ্যা, ঠিক আছে। শ্রেণী ব্যক্তি, ট্যালি, গণসংখ্যা। এখন শ্রেণী ব্যক্তি তোমার সেখানে কি ধরা হয়েছিল? দেখো সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 32। তুমি 32 থেকেও শুরু করতে পারো, অথবা এখানে 30 বা 31 থেকেও শুরু করতে পারো। তাহলে আমি যদি 31 থেকে শুরু করি, 31 থেকে 40, তাহলে দেখো 10 হয়েছে কিনা। 31 থেকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, ঠিক আছে। 31 থেকে 40 হলো। তাহলে আবার পরেরটা 41 থেকে শুরু করো, 41 থেকে 50, তারপর 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। দেখো এইগুলো শ্রেণীতে
তো যে মানগুলো বসাইলাম। এখন এখানে দেখবো আমরা 31 থেকে 40 এর মধ্যে কয়টা আছে। অনেকে আছে মানে এখানে গোনার পর এইভাবে এরকম দেখে কোনটা কোন ঘরে কত আছে, 41 থেকে 40 এর মধ্যে কয়টা আছে সেইটা গোনার পর বসায় দেয়। তাতে সময় অনেক লাগে এবং ভুলও হইতে পারে। তাহলে এটা কিভাবে করবা, এটা সিরিয়াল অনুযায়ী সংখ্যা বসাই যাবে যে ঘরে যেটা বসে। তাহলে দেখো এখানে আছে কত, এখানে আছে 76, 76 আছে কোন ঘরে, এই যে 71 থেকে 80 এই ঘর হলো 76 এর ঘর, তার মানে এখানে একটা দাগ দিয়ে যাবা। এইগুলো হলো ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন এরকম যখন চারটা হয়ে যাবে এরকম 1 2 3 4 তখন আরেকটা এরকম দাগ দিতে হবে, এটা পাঁচটা এরকম ট্যালি চিহ্ন দেওয়ার নিয়ম। তাহলে এখানে পাইলাম একটা। এরপর দেখো 65, 65 আছে কোন ঘরে, 65 আছে কোথায়, 65 আছে 61 থেকে 70 এর মধ্যে, তাহলে এখানে একটা দাগ দিয়ে যাও, ঠিক আছে, এটার মধ্যে আছে। তারপর দেখো তারপরটা আছে কোথায়, তারপর দেখো 98 মানে 98 কোন ঘরে আছে, এই যে 98 আছে কোথায়, 98 আছে 91 এর ঘরে, তাহলে এখানে একটা, ঠিক আছে। এরপর আছে 79 কোথায় আছে, 71 থেকে 80 এর মধ্যে আছে 79, ঠিক আছে 79। এরপর 64 আছে কোথায়, 64 আছে 61 থেকে 70 এর মধ্যে, তার মানে এখানে একটা দাগ হবে। এরপর আছে কত 68, 68ও এখানে আসবে। তারপর এখানে দেখো 58 কোথায় হবে, 56, তারপর আছে 56 কোথায় হবে, 50 থেকে 51 এর মধ্যে, তাহলে এখানে একটা দাগ। এবার 83, তাহলে এখানে এই ঘরে হবে। এরপর আছে 57 কোন ঘরে হবে, এখানে হবে 57। বা 55 এখানে হবে, 51 থেকে এটা ছিল। এবার 92 কোথায়, লাস্টের ঘরে, ঠিক আছে, এখানে 91 থেকে 100 ছিল। এরপর আছে 45 কোথায় হবে, 45 হবে তোমার প্রথম দ্বিতীয় ঘরে, ঠিক আছে, কারণ এখানে 41 থেকে 50, তাহলে 45 গেল। এরপর আছে 77 কোথায় আছে, 77 আছে এই ঘরে। এরপরে আছে 87 কই আছে, এই যে 87, হ্যাঁ 87 এই ঘরে। এরপর আছে 46 কোথায় আছে, 46 আছে 41 থেকে 50 এর ঘরে, ঠিক আছে, এগুলো এটা। এরপর দেখো 32 আছে কোথায়, 31 থেকে 40 অর্থাৎ এই ঘরের মধ্যে আছে। এরপর 75 কোথায় আছে, এখানে আছে 75। এরপরে 89 কোথায় আছে, এখানে 81 থেকে 90, এখানে আছে 89, তার মানে এটা কোন ঘর, এই ঘরে, ঠিক আছে। এরপর এখানে 48 আছে কোথায়, 48 আছে 41 এর ঘরে, মানে এই ঘর। তারপর এখানে আছে 97 কোন ঘরে হবে, লাস্টের ঘরে 100 এর ঘরে, ঠিক আছে। এরপর 88 দেখো 88 কোথায় আছে, 88 এই ঘরে থাকবে 88। 65 কোথায়, 61 পরে 61 থেকে 70, 65 হবে এই ঘরে। এরপর 73 আছে কোথায়, এইখানে। এখন দেখো এই চারটা হয়েছে, তারপর এরকম একটা দাগ দিতে হবে। এরপর আছে 93 আছে কোথায়, লাস্টের ঘরে, ঠিক আছে, এখানে গেল 93। এরপর হলো 58 কোথায় আছে, 58 আছে এই ঘরে, ঠিক আছে 58। এরপর দেখো 41 কোথায় আছে, 41 আছে দ্বিতীয় ঘরে। এরপর 69 কোথায় আছে, এই যে 61 থেকে 70 পর্যন্ত, এখানে আছে 69। এরপর আছে কত 63 কোথায় আছে, এই ঘরে আছে 63, ঠিক আছে। এরপর আছে 39 কোথায়, প্রথম ঘরেই। এরপর আছে 39 গেল। এরপর 84 কোথায় আছে, এইখানে চারটা ছিল একটা দাগ, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এরপর কি 56 আছে কোথায়, 56 আছে কোথায়, এই যে 51 থেকে 60, তার মানে এখানে আছে 56। এরপরে আছে 45 কোথায় আছে, 41 থেকে 50 পর্যন্ত অর্থাৎ 45 এখানে আছে 45। এরপর আছে 73 কোথায় আছে, 71 থেকে 80 এর মধ্যে আছে 73। তারপরে আছে 93 কোথায় আছে, 91 থেকে 100 এর মধ্যে আছে 93, ঠিক আছে। এরপর আছে 62 কোথায় আছে, 60 থেকে 70 এর মধ্যে আছে 62। এরপরে আছে 67, এখানেও এটাও এই করেই 70। তারপর 69 কোথায় আছে, এখানেই আছে 61 থেকে 70 এর মধ্যে। এরপর 65 এটাও কোথায়, এটাও এই করে আছে 65। এরপরে 53 আছে কোথায়, 53 আছে এখানে। এরপর 78 কোথায় আছে, এখানে আছে 78। এরপরে দেখো 64 কোথায় আছে, 64 এটা আছে 61 থেকে 70 এর মধ্যে। এরপর আছে 85টা কোথায় হবে, 85টা হবে এখানে। তারপরে আছে কত 53টা কোথায় হবে,
53, এখানে হবে 53। তারপরে আছে কত 73, 73 কোথায় হবে, এই যে এখানে হবে 73। এরপর আছে কত 34, 34 কোথায় হবে, প্রথম ভাগে। তারপর আছে 75, 75 টা কোথায় হবে 75, এই যে এখানে হবে 75। তারপর আছে 82, 82 কোথায় হবে, 82 হবে এখানে। এরপর আছে 67, 67 কোথায় হবে, 61 থেকে 70 মধ্যে এই যে হলো 67। এরপর আছে লাস্ট 62, তাহলে 62 কোথায় আছে, 61 থেকে 70 এর মধ্যে এটা। তাহলে এখানে কি করতে হবে, এখন আমাদের দেখতে হবে এখানে মোট যে কয়টা ট্যালি চিহ্ন আছে, যে কয়টা ট্যালি চিহ্ন আছে সেটাই হবে গণসংখ্যা। তাহলে প্রথমটা ট্যালি আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এখানে হবে 3। তাহলে প্রথম 31 থেকে 40 এর মধ্যে মানুষ বা মনে করো এখানে যদি কোনো কিছু হয়, মানুষ যদি হয় বা কোনো নাম্বার যদি হয়, সেক্ষেত্রে নাম্বার আছে এত, মনে করো একটা পরীক্ষার নাম্বারে যদি আমি ধরি, তাহলে 31 থেকে 40 নাম্বার পাইছে এরকম মানুষ আছে 3 জন, ঠিক আছে। এবার 41 থেকে 50 আছে এরকম কয়জন, 5 জন। এখানে ট্যালি চিহ্ন আছে 5টা, এখানে ট্যালি চিহ্ন কয়টা, 5টা আর 2টা 60টা। আর এখানে আছে 5টা 10টা 3টা 13টা। এখানে আছে 5টা আর 4টা 9টা। এখানে আছে 5টা আর 2টা 60টা। এখানে আছে 5টা। তাহলে এই হলো টালি, ঠিক আছে। এই গেল তোমার কি বলে সারণীটা। তাহলে প্রশ্নটা কি ছিল, শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করা। এখন শ্রেণী ব্যবধান 5 ধরে বলতে পারে, শ্রেণী ব্যবধান 15 বলতে পারে, মানে সর্বোচ্চ 15 ধরা হয় শ্রেণী ব্যবধান। আর শ্রেণী ব্যবধান তোমার যদি এখানে বলা নাও থাকে, সেক্ষেত্রে তুমি এখানে যে কোনো একটা ধরে নিতে পারো। বলতে পারে যে সুবিধাজনক শ্রেণী ব্যবধান ধরে মানে একটা সারণী তৈরি করো, সেক্ষেত্রে এইভাবে তুমি এখানে 5, 7, 8, 10 যে কোনোটা ধরতে পারো, তবে 10 ধরলে ভালো হয় বা 5 ধরলে হিসাবে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এই ছিল তোমার প্রথম যে দুইটা সূত্র লেখাইছিলাম, যে একটা পরিসর নির্ণয় সূত্র ছিল, পরিসর নির্ণয় সূত্র, তারপর দ্বিতীয় সূত্র যেটা লেখাইলাম শ্রেণী সংখ্যা নির্ণয় করা, তার মানে এই দুইটা দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি 3 নাম্বার সূত্রটা লেখাইছিলাম কি, 3 নাম্বার সূত্রটা কি লেখাইছিলাম, 3 নাম্বার সূত্রটা লেখানো ছিল যে n জোড় বিজোড় হলে মধ্যক নির্ণয়, মনে হয় n যখন জোড় হবে আর বিজোড় হবে তখন মধ্যক নির্ণয় করতে হবে কিভাবে, সেরকম একটা দেখাইছিলাম। n যখন জোড় হবে আর n যখন বিজোড় হবে তখন কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে, যখন শ্রেণী ব্যবধান দেওয়া না থাকবে। শ্রেণী ব্যবধান দেওয়া না থাকলে সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে দেখতে হয় n জোড় না বিজোড়, সেরকম ভাবে অন্য একটা সূত্র দিয়া করতে হয়। যেমন মনে করো এই একটা সারণী দেওয়া আছে তোমাকে, একটা সারণী দেওয়া আছে, সারণীটা এখানে বলা ছিল উচ্চতা, আর এটা মনে করো গণসংখ্যা দেওয়া আছে 1 2 3, প্রথমটা দেওয়া আছে 150 155 160, 150 155 160 65 165 170 175, এটা। আর গণসংখ্যা দেওয়া ছিল 4 6 12, 4 6 12, এরপর 16 8 5, 16 8 5, ঠিক আছে, এটা গণসংখ্যা। এখন এখান থেকে তোমাকে যদি বলা হয় যে মধ্যক নির্ণয় করো, ঠিক আছে, এখান থেকে বলছে তোমাকে মধ্যক নির্ণয় করো। এখন মধ্যকটা কিভাবে নির্ণয় করবে, এখানে তো শ্রেণীব্যাপ্তি দাও নাই। যদি শ্রেণীব্যাপ্তি দাও থাকতে 40 থেকে 50, 25 থেকে 60, 25 থেকে 30, এরকম ভাবে যদি শ্রেণীব্যাপ্তি দাও থাকতে, সেক্ষেত্রে সূত্রটা হয়তো L + N / 2 - FC × H / FM, ঠিক আছে, সেই সূত্রটা হয়তো। তাহলে এইখানে দেখো সেরকম শ্রেণী ব্যবধান নাই, এখানে শুধু 50 150 165 160 165 এরকম ভাবে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা সারণী তৈরি করে নিতে হবে। আগে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, এটার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা বললো যে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। এখন মধ্যক নির্ণয় করতে গেলে তোমার 3টা কলাম দরকার, ঠিক আছে, 3টা কলাম দরকার। আর এখানে যে কয়টা দেওয়া আছে, যেমন কয়টা দেওয়া আছে,
তাহলে দেখো এই ছিল প্রশ্নটা। আর এখন লিখবো কি উচ্চতা, এখানে উচ্চতা, তারপর এখানে কি আছিল গণসংখ্যা, তাহলে এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখি আমরা কি উচ্চতা কত কত দেওয়া ছিল, 150, 100, 155, 160, 165, 170, 175, ঠিক আছে, এটা দেওয়া ছিল। আর গণসংখ্যা কত দেওয়া ছিল, 4, 6, 12, 16, 8, 5, ঠিক আছে, এইগুলো দেওয়া ছিল। এখন এখানে কি করতে হবে, গণসংখ্যা এগুলো দেওয়া ছিল। এখন ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করো। দেখো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে হিসাব করে, প্রথম যে সংখ্যাটা থাকবে গণসংখ্যা সেটা ক্রমযোজিত গণসংখ্যার এখানে লিখে দেবা, ঠিক আছে। এরপরে পরেরগুলো ওইটার সাথে, মানে এখানে যেটা থাকবে ক্রমযোজিত সংখ্যা সেটার সাথে পরেরটা গুণ হবে, যোগ হবে। তাহলে এটার সাথে যোগ করো, 4 আর 6, তাহলে এটা আসলো 10। এরপরে 10-এর সাথে আবার নিচেরটা যোগ করো, 10 আর 2 12, 12 তাহলে 22 এখানে, ঠিক আছে, 22, 22 আর 16, তারপর এখানে 22-এর সাথে আর 16 গুণ যোগ করো, তাহলে 38, 38, 38-এর সাথে আবার 8 যোগ করো, এটার সাথে এটা যোগ করো, 46, 46, 46-এর সাথে 5 যোগ করো, তাহলে কত আসে, 51, ঠিক আছে, 51 আসলো। এখন দেখো তো এটা মোট গণসংখ্যা কত, তো n ইকুয়াল কত, n ইকুয়াল হলো মোট গণসংখ্যা 6, 6 6 10, 10 আর 12 কত, 22, 22 আর 16 কত, 38, 38 আর 8 কত, 38 আর 8 46, 46 আর 5 51, তাহলে মোট গণসংখ্যা পারলাম 51, ঠিক আছে। এখন দেখো এটা কি জোড় না বিজোড়, n বিজোড় এখানে, ঠিক আছে। এই যে দেখো 51 বিজোড় সংখ্যা কাকে বলে, যে সব সংখ্যার ডানে বা সর্বশেষে 1 3 5 7 9 আছে তাকে বিজোড় সংখ্যা বলে। আর যে সব সংখ্যার ডানে 0 2 4 6 8 আছে সেটাকে জোড় সংখ্যা বলে। তাহলে এখানে দেখো সর্ব ডানে বা শেষে 1 আছে, তাহলে 1 3 5 7 এর মধ্যে 1 আছে, তাহলে 1 যদি থাকে তাহলে এটা বিজোড় সংখ্যা। তাহলে এখানে একটা বিজোড় সংখ্যা। এখন যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে সূত্রটা কি, n বিজোড় হলে সূত্রটা আছে মধ্যক নির্ণয়ের, মধ্যক নির্ণয়ের সূত্রটা হলো তাহলে n প্লাস 1 ডিভাইডেড 2, ঠিক আছে, এত তম পদ, এত তম পদের মান, ঠিক আছে। এখন দেখো n প্লাস 1, n কত এখানে 51, 51 প্লাস এখানে কি 1 আছে 1, 1, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত আসে 52, 26 দুগুণে 52, তাই না, তাহলে 26 তম পদ এর মান, পদের মান। এখন দেখো তো 26 কোথায় আছে, 26 সেটা আমরা কোথায় খুঁজবো, ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 26টা কোথায় আছে সেটা খুঁজবো। ক্রমযোজিত গণসংখ্যা কোথায় আছে, ক্রমযোজিত গণসংখ্যা আছে এখানে 10, এখানে আছে মনে করো এক, মানে এখানে 4 থেকে শুরু হয়েছে, তাহলে 4 1 থেকে 4 পর্যন্ত এখানে আছে। এবার এখানে আছে 6 থেকে 10 পর্যন্ত, 4 এর পর থেকে এই ঘর শুরু, তাহলে 6 থেকে 5 থেকে 10 পর্যন্ত আছে এখানে। এইখানে এই ঘরটা আবার 10 থেকে শুরু, এখানে আছে 10, তারপর এখানে শুরু হয়েছে 11 থেকে 22 পর্যন্ত, তাহলে এই ঘরটা হবে 11 থেকে 22 পর্যন্ত হয়, ঠিক আছে। আর এখানে 22, এইটা পরে 23 দিয়ে শুরু হয়, 23 থেকে কত পর্যন্ত, 23 থেকে এখানে 38 পর্যন্ত আছে। দেখো তো তাহলে আমরা যেটা বের করছি 26, 26 কি এই ঘরের মধ্যে আছে কিনা, 26 এই ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে 26 আছে, 26 এই ঘরের মধ্যে থাকে। যেমন এখানে 22 এর পরে 23 24 25 26 27 28 সবগুলোই 38 পর্যন্ত এই ঘরের মধ্যে আছে, তাহলে 22 এর পরে এই ঘর আছে, তাহলে এইখানে যদি এই 26 থাকে তাহলে 26 তম পদের নাম, পদের মান, তাহলে এই পদের মান এখানে কত আছে, এখানে শ্রেণী ব্যক্তিটা দেখতে হবে 165। তাহলে এখানে কি হবে, তাহলে n যখন জোড় থাকবে, n যখন বিজোড় থাকবে তখন আমরা নির্ণয় করার সূত্রটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখে ফেললাম। তাহলে এখানে কি আসছিল, অ্যানসার আসবে 165, এই 165 হবে তোমার কি বলে এই শ্রেণীটার মধ্যক, ঠিক আছে। দেখো একটা সারণী দেওয়া আছে, এই সারণীটা থেকে বলছে মধ্যক নির্ণয় করো, ঠিক আছে।
এই সারণীটি থেকে এখানে কি দেওয়া আছে, সারণীর মধ্যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, এই দুইটা জিনিস দেওয়া আছে। তোমাকে বলছে মধ্যক নির্ণয় করো, ঠিক আছে। এখানেও দেখতে পাইতেছি যে আমরা শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া নাই, শুধু সংখ্যা দেওয়া আছে। সেক্ষেত্রে কি হবে, এখন আমাদের দেখতে হবে এনটা জোড় আছে না বিজোড় আছে সেটা দেখতে হবে। তাহলে দেখবো এন জোড় না বিজোড়, সেটার জন্য আগে প্রয়োজন কি, এখানে ক্রমযুক্ত গণসংখ্যা আমার এটার জন্য দরকার আছে। ক্রমযুক্ত গণসংখ্যা, এই কারণে ক্রমযুক্ত গণসংখ্যা আগে বের করে নিই। তাহলে এখানে কত আছে 2, তাহলে প্রথম সংখ্যাটা বসাই দেবা 2, তারপর 4 আর 2 কত 6, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 7 20, মানে যোগ করতে হবে 20 আর 10 30, 30 আর 16 46, 46 আর 6 52, 52, 52 আর 4 56, 56 আর 3 59, 59 আর 1 60, ঠিক আছে। তাহলে এখানে n ইকুয়াল কত আসে, n ইকুয়াল 60 আসলো, ঠিক আছে। n ইকুয়াল 60 আসলো। এখন আমরা দেখব কি nটা কি জোড় না বিজোড়, n জোড়। জোড় সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যার সর্বডানে বা সর্বশেষে 1 3 5 7 9 থাকে সেটা হলো বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলো যেসব সংখ্যার ডানে 0 2 4 6 8 থাকে সেগুলো জোড় সংখ্যা। তাহলে এটা একটা জোড় সংখ্যা 60, এটা একটা জোড় সংখ্যা। এখন n জোড় হলে একটা সূত্র আছে কি, মধ্যক নির্ণয়ের সূত্রটা কি, মধ্যক নির্ণয়ের সূত্রটা ছিল n ডিভাইডেড 2 তম পদ, n ডিভাইডেড 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2, ঠিক আছে। এইটা ছিল তোমার সূত্রটা। এখন দেখো এখানে n কত, n হলো 60, n হলো 60, ঠিক আছে। n ইকুয়াল 60, তাহলে n ডিভাইডেড 2 ইকুয়াল কত, n ডিভাইডেড 2 ইকুয়াল মানে 6 ডিভাইডেড মানে n হলো 60, তাহলে n ডিভাইডেড 2 করলে কত আসবে, n রে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, এটাকে যদি n রে 2 দিয়ে ভাগ করো তাহলে 30 আসছে। এখানে মান বসাই দিই, যেমন মনে করো n কত 60 ডিভাইডেড 2 তম পদ প্লাস n কত 60 ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2, ঠিক আছে। এই ছিল সূত্রটা। এখন 60 ডিভাইডেড 2 অর্থাৎ কত 30, তাহলে 30 তম পদ, 30 তম পদ প্লাস এখানে 60 ডিভাইডেড 2 কত 30 আর 1 আছে কত 31, তাহলে 31 তম পদ ডিভাইডেড 2। এখন দেখো তো 30 তম পদ, সেই আগেরটার মতোই দেখবো আমরা। ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে 30 আছে কোথায়, ক্রমযুক্ত গণসংখ্যা এখানে 6, মানে এখানে 2 এর পর থেকে এখানে শুরু, কিন্তু এখানে 3 থেকে 6 পর্যন্ত আছে, এখানে 10 থেকে, এখানে 6 এর পর থেকে 7 থেকে 10 পর্যন্ত আছে। তো মনে করো এখানে কি 13, তাহলে 13 পর থেকে এখানে আছে কি, এই ঘরে আছে 14 থেকে 20 পর্যন্ত আছে, ঠিক আছে। আর এইখানে আছে কত 21 থেকে 30 পর্যন্ত আছে এই ঘরের মধ্যে, ঠিক আছে। এই ঘরের মধ্যে আছে কত 21 থেকে 30 পর্যন্ত। তাহলে আমাদের কত আছে 30, তাহলে 30 তম পদের শ্রেণীর নিম্ন সীমা আর কি, এই যে শ্রেণী ব্যক্তি যেটা থাকে, তাহলে এটা কত 70 পেলাম, ঠিক আছে। এরপরে প্লাস আছে, প্লাস দাও। এরপরে দেখো 31, হ্যাঁ 31, এখন দেখো 31 কিন্তু এই ঘরে নাই, 31 কিন্তু আবার এই পরের ঘরে, 31 কিন্তু আবার পরের ঘরে অর্থাৎ 46 ঘরে। এখানে আছে কত, এই ঘরে আছে 31 থেকে 46 পর্যন্ত আছে এই ঘরে, ঠিক আছে। 31 থেকে 46 পর্যন্ত, তাহলে এই ঘরের শ্রেণীর নিম্ন সীমা কত আছে, এখানে আছে 40, 80, তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে 70 80 150 নাকি, তাহলে এখানে আসলো 150 ডিভাইডেড 2 দিয়ে ভাগ দাও 75, অর্থাৎ এই যে শ্রেণী ব্যক্তিটা মানে এই সারণীটা আছে এটার মধ্যমান কত, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে মধ্যমান হলো 75, ঠিক আছে। এটাই হলো অ্যানসার। মনে করে একটা সারণী দেওয়া আছে, এই যে সারণীটা, এই সারণীটা থেকে বলছে তোমাকে মধ্যক নির্ণয় করো, এই সারণীটা দিয়ে তোমাকে বলছে মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা দেখতেছি যে শ্রেণীব্যক্তি আকারে আছে এগুলো, মানে পার্থক্য আকার আছে। তাহলে এরকম যদি পার্থক্য আকারে থাকে সেই ক্ষেত্রে সূত্র ব্যবহার করে এটা করতে হবে, আর যদি না থাকতো তাহলে দেখতে হতো এনটা জোড় না বিজোড়। তাহলে এখানে কি করব, এই যে মধ্যক নির্ণয় করতে 3টা জিনিসের প্রয়োজন, ঠিক আছে।
তিনটা কলমের প্রয়োজন, একটা হবে শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে মধ্যক নির্ণয় করতে তিনটা জিনিস লাগবে, এটা মনে রাখতেই হবে, নাহলে হবে না। যে কি কি লাগবে, এক নাম্বারটা হবে শ্রেণীব্যক্তি, 2 নাম্বার গণসংখ্যা, 3 নাম্বারটা হবে ক্রমযুক্ত গণসংখ্যা। ঠিক আছে, এই তিনটা জিনিস মধ্যক নির্ণয় করতে অবশ্যই প্রয়োজন হবে। এখন দেখো ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব। ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করে প্রথম সংখ্যাটা লিখে দিতে হয়, তারপর এখানে তারপরে এগুলো যোগ করতে হয়। যেমন 3 আর 10 কত, 13, 13 আর 18 কত, 31 নাকি? 31, 31 আর 25 কত, 30, 50, 56, 56 আর 8 কত, 64, 64 আর 6, 70। তাহলে এখানে n ও কত আসবে, n ইকুয়াল 70 আসলো। n পাইলাম 70। এখন সূত্রটা আমাদের কি ছিল? সূত্রটা ছিল l মধ্যক নির্ণয়, l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc ইনটু h ডিভাইডেড fm। ঠিক আছে, এটা ছিল সূত্র। এখন lটা কি, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক শ্রেণীর নিম্নসীমা কিভাবে নির্ণয় করবা, n কে 2 দ্বারা ভাগ করবা, ভাগ করার পর দেখবা সেটা ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে কোথায় আছে, সেখান থেকে শ্রেণীব্যক্তির নিম্নসীমা হবে। তাহলে আমরা lটা একটু কিভাবে বের করতে হবে দেখি। l কি, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। ঠিক আছে, এখন মধ্যক শ্রেণীর নিম্নসীমা কিভাবে নির্ণয় করব, n ডিভাইডেড 2, হ্যাঁ n ডিভাইডেড 2 এর মান ক্রমযোজিত গণসংখ্যার যে শ্রেণীতে আছে তার শ্রেণীব্যক্তির নিম্নসীমা। শ্রেণীব্যক্তির, এগুলো তোমাদের লিখতে হবে না, এটা কি তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি যে nটা কোথায় হবে, মানে এখানে lটা কিভাবে নির্ণয় করবা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এখন মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করতে গেলে তোমাকে আগে nটা কত আছে দেখো তো, n আছে কত, এখানে n ডিভাইড 2 করতে হবে। n কত আছে, n আছে 35, n আছে 70, 70 এর 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আছে 35। এখন এই 35টা দেখতে হবে আমার ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে কোথায় আছে, কোন ঘরে 35 আছে। দেখো এইটা 31 মানে কি, এখানে 13 আছে উপরের ঘরে, তার মানে পরেরটা হবে 14 থেকে 31 পর্যন্ত এই ঘরে। ঠিক আছে, তার মানে আমরা 35 এই ঘরে পাইতেছি না। তাহলে 35টা কোথায় আছে, এইখানে কিন্তু আবার 32 থেকে 56 পর্যন্ত কিন্তু এই ঘরটা। ঠিক আছে, এই ঘরটা কত, 32 থেকে 56, মানে এখানে 31 এর পর থেকে। তাহলে আমরা 35টা কোন ঘরে পাইতেছি, 35টা পাইতেছি এই ঘরে। ঠিক আছে, ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে এখানে পাইতেছি 35। তাহলে এই শ্রেণীর একদম নিম্নসীমা কত, 48। ঠিক আছে, তাহলে এখানে l কত হবে, সুতরাং l ইকুয়াল কত, l ইকুয়াল 48, l ইকুয়াল 48 পেলাম। এখন দেখো আর কি লাগবে আমাদের, fc কি, fc হবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। fcটা কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখি তো আমরা মধ্যক শ্রেণীটা কত আছে, মধ্যক শ্রেণী আমাদের এই ঘর। ঠিক আছে, এই ঘরটা হলো মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখন মধ্যক শ্রেণী এইটা, এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এটা, পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা 31। তার মানে আমরা fc কত পাবো, fc ইকুয়াল পেলাম 31। ঠিক আছে, fc পেলাম 31। এরপর দেখো h কি, এই হলো শ্রেণীব্যক্তি। এখন শ্রেণীব্যক্তি কিভাবে নির্ণয় করবে, এখানে 30 থেকে 35 আছে,
30 থেকে 35 আছে, তারপরে আবার সংখ্যাটা শুরু হয়েছে 36 থেকে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবা, যদি ভিন্ন সংখ্যা দ্বারা মানে প্রথম শ্রেণীব্যক্তি শুরু হওয়ার পরে পরের শ্রেণীব্যক্তিটা যদি ভিন্ন সংখ্যা দ্বারা শূন্য হয়, ভিন্ন, দেখো এখানে 35 ছিল, পরেরটা শুরু হয়েছে 36 থেকে, তাহলে এই দুইটা সংখ্যাই তোমাকে গণনার সময় ধরতে হবে, যেমন 30, 31, 32, 33, 34, 35। তার মানে এখানে শ্রেণীব্যক্তি কত আসলো? 6 আসবে। কিন্তু এরকম না হয়ে যদি এরকম থাকতো, যেমন 30 থেকে 35, এরপর আবার 35 থেকে মনে করো 35 থেকে মনে করো 40, আবার মনে করো 40 থেকে 45, তাহলে এইখানে শ্রেণীব্যক্তি কত আসে দেখো, এখানে কিন্তু ভিন্ন সংখ্যা দ্বারা শুরু, একই সংখ্যা দ্বারা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, মানে এইটা শুরু হওয়ার পরে এইটা দেখো, এইটা শেষ হওয়ার পর আবার সেই সংখ্যা দ্বারাই শুরু হয়েছে, এইটা শেষ হওয়ার পর আবার সেই সংখ্যা দ্বারাই পরেরটা শুরু হয়েছে। যদি সেক্ষেত্রে হয় তাহলে সেটার শ্রেণীব্যক্তি ধরতে হবে একটা সংখ্যা বাদ দিয়ে, তার মানে এখানে শ্রেণী গুনতে হবে 33, 31 এর পর 30 এর পর 31, 32, 33, 34, 35, তাহলে এখানে শ্রেণীব্যক্তি 5 আসলো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু শ্রেণীব্যক্তি 5 আসে। আর এইটার ক্ষেত্রে হয়েছে কি দেখো, এখানে 30 থেকে শুরু হয়েছে, এখানে 35 এ শেষ হয়েছে, এর পরেরটা কিন্তু আবার 36 দিয়ে শুরু হয়েছে, একই সংখ্যা দ্বারা এটার মতন কিন্তু শুরু হয় না, এখানে 35 এ শেষ হওয়ার পর পরের সংখ্যা আবার 31 দিয়ে শুরু হয়েছে, তাহলে এইটার ক্ষেত্রে শ্রেণীব্যক্তি আছে 5 আসে কিন্তু। আর এইটার ক্ষেত্রে শ্রেণীব্যক্তি আসবে কত? এইটার ক্ষেত্রে শ্রেণীব্যক্তি আসবে 6। কিভাবে? একই সংখ্যা ভিন্ন সংখ্যা দ্বারা শুরু হলে দুইটা সংখ্যায় গণনা করতে হয়, তাহলে 30, 31, 32, 33, 34, 35, ঠিক আছে, এই যে 6 ঘর। আর এখানে দেখো, এখানে যদি এরকম হয় তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে গুনতে হবে, তাহলে এখানে 30 এর পর থেকে 30টার গণনা করা যাবে না, আগে কিন্তু 30টা, এটার ক্ষেত্রে কিন্তু 30টা গণনা করা হয়েছে, এটাও গণনা করছে, মানে দুইটাই গণনা করা হয়, কিন্তু এটার ক্ষেত্রে এইটা এরকম যদি একই রকম হয় তাহলে এই সংখ্যাটা বাদ পড়ে, তাহলে এখান থেকে গুনতে হয় পরেরটা থেকে, তাহলে 31, 32, 33, 34, 35, 36, 35, তাহলে 5। অন্যভাবে করতে পারো, এখানে 35 থেকে 30 বিয়োগ করলে 5 আসে, ঠিক আছে। তাহলে এখানে কত আসলো? তাহলে আমরা শ্রেণীব্যক্তি পাইলাম এখানে 6, ঠিক আছে। আর লাগবে এফএম। এফএমটা কি? এফএম মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণী গণসংখ্যা, তাহলে এফএমটা কত? মধ্যক শ্রেণী কোনটা আমাদের? এইটা। আর মধ্যক শ্রেণী গণসংখ্যা কোনটা? এটা। তাহলে 25, তাহলে এফ এম ইকুয়াল আসলো 25, ঠিক আছে। এই ছিল আমাদের যেগুলো দেওয়া ছিল ডেটাগুলো, এগুলো লিখে ফেললাম। তো যে বাংলা কথা হয়ে গেছে, এগুলো না লিখলেও হবে, তোমরা শুধু কোনটাকে কি মানে কোনটার মান কত সেটা একটু সাইডে এরকম লিখে দেবা, লেখার পরে এখানে মানটা বসিয়ে দেবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে এল এর মান কত পেলাম আমরা? এল এর মান আসছে 48 প্লাস এন ডিভাইডেড 2, এন ডিভাইডেড 2 কত পাইছি? 35, এই যে এন ডিভাইডেড 2, তার মানে এখানে 35 মাইনাস এফসি, এফসি কত? এফসি ছিল 31, এই যে এফসি 31 ইনটু এইচ, এইচ কত পাইলাম? 6, এফএম, এফএম কত পাইলাম? 25, ঠিক আছে। এখন দেখো কত আসে? 48 আর 48, এখানে 35 থেকে 31 গেলে থাকবে কত? 4 থাকবে নাকি? তাহলে এখানে হলো প্লাস 4 গুণ 6 ডিভাইডেড 25, তাহলে 24 গুণ 4 6 24, 24 ডিভাইডেড 25, তাহলে এখানে কত আসে? 24/25, 0.96 আসলো। তাহলে এটা আসে 0.96, 24 ভাগ দিলে এখানে এখানে 4 থাকে, 4 720 আর 25 দিয়ে ভাগ দিলে 0.96 আসে। এরপরে কি হয়, এখানে এটার সাথে যোগ করো, 48.96 আসলো উত্তর, ঠিক আছে। এটা ছিল কোনটা? মানে মধ্যক নির্ণয়, সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয়, এটা হলো, ঠিক আছে, এটাই অ্যানসার। তাহলে এখানে এরকমই আসে, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, যে কোনো যদি আসে এরকম শ্রেণীব্যক্তি থাকে সেক্ষেত্রে এই নিয়ম একটাই, এই নিয়ম অনুযায়ী করতে হবে।
আচ্ছা দেখো, এরপর বলা আছে এটা কি, গাণিতিক গড় নির্ণয় করার কথা। ঠিক আছে, গাণিতিক গড় নির্ণয় করার কথা। গাণিতিক গড় নির্ণয় যেহেতু বলা আছে, তো গাণিতিক গড় নির্ণয় করতে গেলে আমাদের চারটা জিনিস প্রয়োজন। কি কি? গাণিতিক গড় নির্ণয় করতে গেলে চারটা জিনিস প্রয়োজন। চারটা জিনিস, একটা হলো শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যার এফআই এক্সআই, গণসংখ্যা এবং এফআই এক্সআই, এই চারটা জিনিস অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, এই চারটা ছাড়া করা যাবে না। তাহলে এখানে এই চারটা মনে রাখবা যে গড় নির্ণয় করতে চারটা জিনিস লাগে। একটা হলো শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, এফআই এক্সআই। তোমাকে সারণীতে দেওয়া থাকবে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, এই দুইটা জিনিস দেওয়া থাকবে। তোমার মধ্যমান বের করে নিতে হবে আর এফআই এক্সআই বের করে নিতে হবে। এখন মধ্যমান বের করবা কিভাবে? মধ্যমান বের করার নিয়মটা কি? সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান। এখানে যে দুইটা দেওয়া আছে এই দুইটার যোগফল 25 আর 34। 25 যোগ 34 ভাগ 2, অর্থাৎ 29.5 আসে। তাহলে এটা আসলো 29.5। ঠিক আছে, 29.5 আসে। এরপর দেখো পরেরটা কি, পরেরটা আবার 35 থেকে 44, এটারও যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ দাও। 35 থেকে 44, 35 যোগ 44 ভাগ 2, 39.5, 39.5। ঠিক আছে, 39.5। তো এরকম সবগুলো না করে অনেক সময় লাগবে, এগুলো না করে এটাকে সংক্ষেপে, মানে একটা টেকনিক আছে। যেমন এখানে প্রথম আসছে কত, দেখো দুইটা বের করা, তারপর এগুলো হিসাব করে লিখে দেবা। কিভাবে? প্রথম আসলো 29.5, পরেরটা আসলো 39.5, বাড়লো কত? 10। ঠিক আছে, অথবা এখানে এইভাবে হিসাব করতে পারো। যেমন 25.5 ছিল, তারপর 29.5, 26, 27, 28, 29, 29.5, তাহলে এক্ষেত্রে পারছে 4.5। তাহলে এখানে 25 এর পর 4 বাড়াইতে পারো, 35 এর পর 45 এর পর 4 বাড়াইতে পারো, 55 এর পর 4.5 বাড়াইতে পারো, এরকম বাড়াই করতে পারো। অথবা এখানে দেখতেছো যে তুমি এখানে এই দুইটা পার্থক্য কত, 10 করে বাড়তেছে, তাহলে এখানে 10 করে বাড়াই দাও প্রতি। তাহলে 39.5 আর 10 যোগ করলে কত হবে? 49.5। তারপর 49.5 এর পর 10 বাড়া কত আসবে? 59.5। তারপর 69, 69.5, তারপর 79, 79.5, তারপর 9.5। ঠিক আছে, 99.5 আসলো। ওটাতে 88 আসবে, 88.5। ঠিক আছে, এটা আসলো। এখন কি করতে হবে? এফআই এক্সআই করতে হবে। এফআই এক্সআইটা কি? এখানে এফআই হলো মধ্যমান আর এফআই এক্সআই হলো মধ্যমান, এফআই হলো গণসংখ্যা। এখন এফআই আর এক্সআই এটা কি আকার আছে? এটার সাথে গুণ আকার, অর্থাৎ এই দুটো গুণ করতে হবে। 29.5 গুণ 5, 29.5 গুণ 5, 147.5। তাহলে এটা আসবে 147.5। পরটা 10 গুণ 49.5, 29, 39, 49, তাহলে এখানে আসবে 390। ঠিক আছে, পরটা 15 গুণ 49.5, 49.5 গুণ 15, তাহলে এখানে আসে 742.5। ঠিক আছে, এরপরটা দেখো, পরটা কত? 20 গুণ 59.5, এটা 1190 আসে। তারপরটা 30 গুণ 69, 69.5, এটা আছে 2085। তারপরটা দেখো 16 গুণ 79.5, 79.5 গুণ 16, 1200।
72 আসলো। 4 গুণ 89.5 গুণ 4, তাহলে এটা আসে 358। এখন এখানে সবগুলো যোগ করতে হবে, এটা সামেশন অফ fi xi, ঠিক আছে, সামেশন অফ fi xi মানে এগুলো সব যোগ করতে হবে। তাহলে দেখো তো যোগ করলে আসে কত। প্রথমটা ছিল 147.5, 147.5 যোগ তারপরটা 390 যোগ 742.5, 742.5 যোগ 1190 যোগ 2085 যোগ 1272 যোগ 1272 যোগ এটা কত আছে 358। তাহলে এটা আসলো সামেশন অফ তাহলে এটা আসলো 6185 আসলো, ঠিক আছে। এটা আসলো। এখন গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা কি, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হলো সামেশন অফ fi xi ডিভাইডেড n, ঠিক আছে। এখানে n কত, এখানে n 5 10 15 15 আর 15 30 30 আর 20 50 50 আর 30 80 80 আর 16 96 আর 100, তাহলে এখানে কত আসলো 100, ঠিক আছে, 100 আসলো। তার মানে এখানে দেখো কত পাইছি 6185 ভাগ 100, তাহলে কত আসে 61.85 আসে মনে হয় ভাগ করলে, ঠিক আছে। তো ভাগ করলে কত আসে 61.85, ঠিক আছে, 68.15, এটাই आंसर। তাহলে এই ছিল সংক্ষিপ্ত পদ্ধতি মানে গাণিতিক গড় যেটা। এখন আর বাকি আছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে এখন দেখো গড় নির্ণয় বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। কথাটা সংক্ষিপ্ত হলেও একটু মানে বড় হয় অঙ্কটা আর কি গাণিতিক গড়ের তুলনায়। তো এটা করার জন্য কিভাবে করবা, গাণিতিক গড়টা নির্ণয় করার জন্য দরকার কি 5টা জিনিস দরকার। একটা হলো শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, মধ্যমান, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই, ঠিক আছে। এখন দেখো শ্রেণীব্যক্তি তো দেওয়া থাকবে, গণসংখ্যা, এই দুটো জিনিস তোমাকে দেওয়া থাকবে, এই যে প্রশ্নে দেওয়া আছে শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে, আর মধ্যমান, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই এগুলো তোমাকে বের করে নিতে হবে, তারপর সেখান থেকে গাণিতিক গড়টা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, আচ্ছা এখানে মধ্যমান নির্ণয় করার নিয়মটা কি, দুইটা সংখ্যাকে যোগ করার পর শ্রেণীব্যক্তি দুইটা সংখ্যা যোগ করার পরে 2 দিয়ে ভাগ দিলে মধ্যমান আসবে। তাহলে 2 আর 4 6, 4 2 8, 8 এর ভাগ দিলে 4 আসবে, ঠিক আছে। কি কাজ শেষ 4 আসলো, ঠিক আছে। এরপর 6 6 10 কত 16, তাহলে কত আসলো 8 আসলো নাকি, 4 আসলো 8 আসলো। এরপর দেখো তো এখানে কত করে বাড়ছে, যেমন 9 4 এর পর 8, তার মানে প্রতিবার কত করে বাড়তেছে 4 করে বাড়তেছে নাকি, প্রতিবার 4 করে বাড়তেছে এখানে। তাহলে 8, তারপরটা আসবে কত 12, তারপরটা আসবে 14 16 আসবে, 4 করে বাড়বে 16, তারপরটা আসবে 20, তারপর আসবে কত 24, তারপরে আসবে 28, তারপরে আসবে 32, ঠিক আছে। এই ছিল মধ্যমানগুলো। তাহলে মধ্যমান কিভাবে নির্ণয় করবে, সবগুলো এরকম করলেও করতে পারে, এতে সময় লাগবে বেশি। তাছাড়া এখানে দুইটা বের করে দেখবা এটার পার্থক্য কত, সেই অনুযায়ী সবগুলো বসাই গেলেই হবে। এখন ধাপ বিচ্যুতি নির্ণয় করার একটা সূত্র আছে। ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করে, ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হলো এফ মানে ধাপ বিচ্যুতি ইউআই দ্বারা প্রকাশ করা হয়, ইউআই দ্বারা ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয়। ইউআই ইকুয়াল কি, এই যে ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড
এইচ, ঠিক আছে। এইটা হলো ধাপ বিচ্যুতি নির্ণয় সূত্র। এখন ধাপ বিচ্যুতি নির্ণয় করবা, এখন আমার কি কি দরকার, এ দরকার। দেখো এ কোথা থেকে নেব, কিভাবে নেব, এ হবে আনুমানিক গড়, সেটা নিতে হবে মধ্যমান থেকে। এই যে মধ্যমানের থেকে একটাকে ধরে নিতে হবে আনুমানিক, তুমি যে কোনোটাকে ধরতে পারো, তবে এটা ধরবা এইভাবে যে যেখানে দেখবা সর্বোচ্চ গণসংখ্যা আছে সেই শ্রেণীর মধ্যমানটা ধরবা, ঠিক আছে। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 52, দেখো 9, 21, 47, 52, 36, 19, তাহলে এখানে সর্বোচ্চ আছে 52 ঘরে, তাহলে এটাকে আমরা এ ধরে নিতে পারি। তাহলে এটা ছিল কত, 20, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি এ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এ ধরে নিলাম মধ্যমান এইটা। এখন xi তো এখানে xi হবে মধ্যমান কি xi দ্বারা প্রকাশ করা হয়, আর গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন আমরা ধাপ বিচ্যুতিগুলো একটু বের করি। ধাপ বিচ্যুতিগুলো বের করব কেমনে, এখন প্রথম শ্রেণীটা যদি ধাপ বিচ্যুতি বের করতে যাই, তাহলে প্রথম শ্রেণী আমাদের সূত্রটা কি, xi, x কত আছে প্রথম শ্রেণীতে, 1 আছে, 1 আছে প্রথম শ্রেণী। xi এটা না, 1 না, xi কত আছে প্রথম শ্রেণীতে, আমাদের xi আছে 4, ঠিক আছে। তাহলে 4 মাইনাস কত হবে a, এই যে মাইনাস 20, ঠিক আছে, ডিভাইডেড h। আচ্ছা এখন দেখো শ্রেণীব্যাপ্তি কত আছে। আগের প্রশ্নটা বলছিলাম যে যদি একই সংখ্যা দ্বারা শূন্য হয়, প্রথমটা শেষ হওয়ার পরে পরটা যদি একই সংখ্যা দ্বারা শূন্য শুরু হয়, তাহলে সেক্ষেত্রে একটা সংখ্যা পরে ধরতে হয়। তাহলে এখানে 2 এর পর থেকে 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি কত আসলো, 4 আসলো। 2 থেকে এখানে আর 2 গণনা করা হবে না, ঠিক আছে। এখানে যদি 7 থেকে শুরু হইতো আবার পরেরটা, তাহলে সেক্ষেত্রে 2 এ গণনা করা হইতো, 6 এও গণনা করা হইতো। তাহলে এখানে দেখো আসলো কত, 20 টা এখন কি করতে হবে, 20 এখন এখানে কত, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে থাকো কত, 16 থেকে মানে -20 থেকে যদি 4 বিয়োগ করা হয়, তাহলে এখান থেকে -16 থাকে ডিভাইডেড 4, অর্থাৎ -4 আসলো, ঠিক আছে। তাহলে এখানে ধাপ বিচ্যুতি পাইলাম কত, -4 পেলাম। পরেরটা এইভাবে করো। এখন পরেগুলো সব এইভাবে ক্যালকুলেশন করে করে লিখতে পারো, অথবা একটু টেকনিক আছে যে এখানে -4 পাইছো না, তাহলে এখানে কম বসাই আসবে, -4, তারপর -3, -2, -1, তারপর এখানে আসবে 0, মানে যেটাকে আনুমানিক গড় ধরবা সেটা আসবে 0, আর বাকিগুলো আবার প্লাসে আসবে 1, 2, 3 এরকম যাইতে থাকবে। তো এইভাবে সহজভাবে টেকনিক খাটাই করতে পারো, অথবা তুমি এখানে সবগুলো করেও দেখতে পারো। দেখো এখানে 8 থেকে কত বিয়োগ করবা, বিয়োগ, তো দেখাই দিই, মনে করো 8 থেকে বিয়োগ করবা 20, এই যে মানে 8 ছিল এখানে দ্বিতীয় পদ বলতে দ্বিতীয় শ্রেণীটা, এখানে 8 ছিল, 8 থেকে 20 আনুমানিক গড় বিয়োগ করবা 20, ঠিক আছে। 20 ডিভাইডেড h কত, h ছিল তোমার 4, তাহলে এখানে থাকে কত, 12 থাকে না, তাহলে এখানে -3 হয়, ঠিক আছে। তাহলে এখানে আসলো -3, এরকম ভাবে এখানে আসবে -2, এখানে আসবে -1। এখানে দেখো এখানে শূন্য কিভাবে আসে, এখানে 20 -20, কিন্তু এখানে 20 -20 ডিভাইডেড 4, তাহলে এখানে দেখো এখানে মধ্যমানও যেটা আনুমানিক গড় সেটা বিয়োগ করলে শূন্য থাকে, 0 রে 4 দ্বারা ভাগ করলে 0 হয়, কারণ শূন্যকে তুমি যে কোনো কিছু দ্বারা ভাগ করো শূন্যই হবে। পরে এগুলো আসবে প্লাসের, আসে কিভাবে, প্লাসের 1, 2, 3 এরকম ভাবে আসবে। প্লাসের আসে কিভাবে, পরেরটা সূত্র কিন্তু এখানে কোনো চেঞ্জ নাই, এখানে কত xi মানটা বসাও, পরেরটা xi কত 24 মাইনাস কত a, তাহলে 20 ডিভাইডেড কত -20 করলে 4 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 4 থাকে, 4 এর 4 দিয়ে ভাগ করলে 1 থাকে, আর সেই 1টা আসে প্লাসের 1, 2, 3 এইভাবে, ঠিক আছে। আচ্ছা এইগুলো ছিল তোমার ধাপ বিচ্যুতি। এখন ধাপ বিচ্যুতি হয়ে গেল, ধাপ বিচ্যুতি নির্ণয় করার পরে দেখতে হবে এখানে গণসংখ্যা কত আছে, ঠিক আছে। গণসংখ্যাটা যোগ করো, এগুলো সব যোগ করলে মনে হয় 188 আসে, তাহলে n ইকুয়াল কত, 188 আসলো, ঠিক আছে। n ইকুয়াল 188 আসলো। এখন এইগুলা কি গুণ করে লিখতে হবে, 4 এর সাথে 4 গুণ করো, 4 4 16, এখানে কিন্তু -16 হবে, মাইনাস আছে -16, আর এখানে 3 আছে, 3 এটা 24, 20 ও এটা একটু ভুল হয়েছে, দাঁড়াও, এখানে এটা না, এখানে গুণ করতে হবে fi আর ui। দেখো তো fi কত আছে আমাদের, fi আছে 1, এই যে fi এর সাথে -1 গুণ, তাহলে -4, এরপর fi এর সাথে এটা গুণ, 3 নং 27 -27, এরপর এটার সাথে এটা গুণ করো 21 দুগুণে কত 42 নাকি, -40,
2। আচ্ছা, এখানে -47 আছে, -47। এরপর এখানে 52 সাথে 0 গুণ করলে 0ই আসবে। এখানে 36 সাথে 1 গুণ করলে 36, 19 দুগুণে কত 38 না, 38 আর 3 3 9। ঠিক আছে, এটা এখন এটাকেও সব মোট বের করতে হবে। এটার মোটটা কি, সামেশন অফ fi ui। এখন এগুলো সব যোগ করতে হবে, যোগ করে দেখো কত আসে। এগুলো যদি একটু যোগ করি, যেমন -4 -27, -4 -27 -42 -0, ওটা দেওয়া লাগে না। তারপরে 36 প্লাস 38 প্লাস 9। -4 -27 -42, এটা যাটা আসবে সেটা থেকে বিয়োগ করতে হবে। কত, -4 -27 -4 -27 -42 ইকুয়াল -73 আসলো। ঠিক আছে, -73, এটার সাথে প্লাসের আছে কত 36 38। কোথায় কি ভুল হলো নাকি? তাহলে এগুলো সব যোগ করো। এই মাইনাসের গুলো যোগ করলে 100 120 আসে মাইনাসের, আর এখানে আছে প্লাসের 100, প্লাসের আসে কত 83 আসে। তাহলে এটা বিয়োগ করলে মাইনাসের 37 থাকে। ঠিক আছে, তাহলে এখানে -37 পাওয়া গেল। এখন এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা ছিল, কি কি আছে সেগুলো একটু লিখে নেই। এ কি আছে, এ আনুমানিক গড়, আনুমানিক গড়। ঠিক আছে, এ হলো আনুমানিক গড়। এখন আনুমানিক গড়টা কত? আনুমানিক গড় তুমি যে কোনো একটা ধরে নিতে পারো, মধ্যমান মধ্যক শ্রেণী থেকে মধ্যমানটাও ধরে নিতে পারো, অথবা গণসংখ্যা যেখানে সর্বোচ্চ আছে সেই শ্রেণীর মধ্যমান। তাহলে এখানে এ ইকুয়াল কত? এ ইকুয়াল পাইলাম 20। ঠিক আছে, এ ইকুয়াল 20 আসলো। এ ইকুয়াল যদি 20 আসে, এখন লাগবে সামেশন অফ fi xi পাইলাম, fi ui। ঠিক আছে, আর কি লাগবে? দাব বিচ্যুতি তো পাওয়া হলো এগুলা। এরপর লাগবে ইউআই। তাহলে দেখো এখন আনুমানিক গড় x বার, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা হলো x বার। x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড n ইনটু h। ঠিক আছে, এখন এর মানটা বসাও। এ কত পেলাম? এ হলো 20, এ 20 প্লাস সামেশন অফ xi ui কত -37। তাহলে এখানে প্রথম আনুমানিক গড় ছিল 20, এরপর দেখো সামেশন অফ fi xi হলো -37, আর এখানে n কত? n হলো 188 ইনটু h। এখানে শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হবে 4। ঠিক আছে, n ইকুয়াল h ইকুয়াল 4। তাহলে এখন দেখো কত আসে। এখানে থাকলো 20 প্লাস 37 এর সাথে -37 এর সাথে গুণ করো 4। তাহলে মাইনাসের 148 আসে, -148 ডিভাইডেড 188। এখন দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এখন 148 টা ভাগ দিবা কত দ্বারা? ভাগ 188, 0.787, 0.787। ঠিক আছে, তাহলে এটা 20 থেকে বিয়োগ করো।
19.21, ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে এটা ছিল কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আর এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই প্রশ্নটা গ নাম্বার বা খ নাম্বার একটা প্রশ্ন থাকেই। তাহলে এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এইভাবে করতে হবে, ঠিক আছে। এরপর দেখো আরেকটা বাকি আছে সেটা হলো প্রসরক নির্ণয়। দেখো প্রসরক নির্ণয় করতে বলা হয়েছে। প্রসরক নির্ণয়ের জন্য মাত্র দুইটা জিনিস দরকার, আর এই দুইটা দেওয়াই থাকে প্রশ্নের মধ্যে। তাহলে এখানে কি শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা, আর কিছুর প্রয়োজন নাই, ঠিক আছে। এখন শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা এই দুইটা হলে প্রসরক নির্ণয় করতে পারবা। এখন প্রসরক নির্ণয়ের সূত্রটা কি? প্রসরক নির্ণয়ের সূত্র L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইনটু H, ঠিক আছে। এইটা ছিল প্রসরক নির্ণয়ের সূত্র। এখন দেখো আমরা Lটা কিভাবে নির্ণয় করব। L নির্ণয় করব প্রসরক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রসরক শ্রেণীর নিম্ন সীমা কি? L হলো প্রসরক শ্রেণীর নিম্ন সীমা। শ্রেণীর প্রসরক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে। এটা হলো L প্রসরক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রসরক শ্রেণী কোনটা হবে? প্রসরক শ্রেণী কোনটা হবে? প্রসরক শ্রেণী হবে কোথায়? সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আছে সেইটা। সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী, ঠিক আছে। সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী হবে প্রসরক শ্রেণী। সর্বোচ্চ গণসংখ্যা আছে কত? এখন দেখো 4 8 10 20 12 6 অর্থাৎ 20। তাহলে এখানে প্রসরক কত হবে? L ইকুয়াল হবে 20, ঠিক আছে। L পেলাম। এখন দেখো F1 কি? প্রসরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। প্রসরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রসরক শ্রেণী গণসংখ্যা কত আছে দেখো তো। প্রসরক শ্রেণী গণসংখ্যা হলো 20 মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 10, অর্থাৎ কত আসলো? 10 পেলাম F1, ঠিক আছে। এখন F2 নির্ণয় করো। F2 কিভাবে নির্ণয় করবা? একই রকম। F2 হলো প্রসরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রসরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রসরক শ্রেণীর গণসংখ্যা কত আছে? 20 মাইনাস 12 অর্থাৎ 8 আসলো, ঠিক আছে। এটা পাওয়া গেল। এখন প্রসরক নির্ণয় করলেই হবে, সূত্র বসাই দিলেই হবে। আর এখানে শ্রেণী ব্যক্তি কত আছে দেখো 45 থেকে 49। পরেরটা কি? ভিন্ন সংখ্যা দ্বারা শুরু হয়েছে। ভিন্ন সংখ্যা দ্বারা হলে দুইটাই গণনা করতে হবে। তাহলে 45 46 47 48 49। তার মানে এখানে শ্রেণী ব্যক্তি 5। তাহলে H ইকুয়াল কত আসলো? 5 আসলো। এখন প্রসরকের সূত্র L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইনটু H। মানটা বসাও। L এর মান কত? L এর মান ছিল L এর মান তো আচ্ছা L এর মানটা ভুল লেখা হয়েছে। L এর মান হলো প্রসরক শ্রেণীর নিম্ন সীমা, এখানে 60, ঠিক আছে। L হবে 60। তাহলে L হলো 60 প্লাস F1 কত পাইলা? 10। F2 কত পাইলা? F2 কত আসে? F1 কত? 10 যোগ 8। F2 ছিল 8, ঠিক আছে, ইনটু H কত? H ছিল 5। তাহলে দেখো কত আসে? 60 যোগ 5 আর 10 গুণ করো 50, ভাগ দাও 10 আর 1 18 দ্বারা। তাহলে 60 যোগ কত আসে? 50 কে 18 দ্বারা ভাগ করলে তাহলে এখানে আসলো 2.77, ঠিক আছে। তাহলে মধ্যক এটা যোগ করো, তাহলে 62.77 এটা आंसर। তাহলে প্রসরক হলো 62.77।
তাহলে প্রসরক নির্ণয় হয়ে গেল। আচ্ছা, এরপর তোমার সৃজনশীল প্রশ্নের সময় আসে ক নাম্বার কিছু প্রশ্ন আসে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি, বিচ্ছিন্ন শ্রেণীসীমা কি, ঠিক আছে, বা অবিচ্ছিন্ন চলক কি, বিচ্ছিন্ন চলক কি। বিচ্ছিন্ন চলক হলো যে চলককে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, সেটাই হলো যে চলক শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে, যে চলক শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন মানুষ, মানুষ এখানে কি জনসংখ্যা, জনসংখ্যা এখানে পূর্ণ সংখ্যা, মানুষ কিন্তু একের অর্ধেক হইতে পারবে না, যেমন হাফ হইতে পারবে না, 1.5 জন মানুষ এরকম হইতে পারে না, ঠিক আছে, মানুষ 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা হয়। তাহলে এইগুলো হলো বিচ্ছিন্ন চলক। আরেকটা আছে অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কি, মানে স্বাভাবিক সংখ্যা যে কোনো, বাস্তব সংখ্যা যে কোনো, যেমন মনে করো এখানে ভগ্নাংশ আকার আসতে পারে 2.5 5.3 এরকম, মানে যে কোনো সংখ্যায় আসতে পারে 45.5, এইগুলো হলো বিচ্ছিন্ন চলক। এরপর আছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উপাত্ত সমূহগুলো কেন্দ্রের দিকে পঞ্জীবিত হওয়ার প্রক্রিয়াকেই বা পঞ্জীবিত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। এখন একটা প্রশ্ন আসে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উপাত্ত সমূহের মানগুলো কেন্দ্রের দিকে, উপাত্ত সমূহের মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হওয়াকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। আরেকটা আছে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটা: গড়, মধ্যক, প্রচুরক, ঠিক আছে, গড়, মধ্যক, প্রচুরক, এই তিনটা হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ঠিক আছে। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো আসে, সংক্ষিপ্ত প্রশ্ন ক নম্বরে আসতে পারে। আর এখানে আজকে আমি দেখাইলাম গড়, মধ্যক, প্রচুরক, তারপরে কি আছিল, যেমন সারণী কিভাবে তৈরি করতে হয়, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এন জোড় বিজোড় হলে কিভাবে গণসংখ্যা নির্ণয় করতে হয়, এগুলো সবই দেখানো হলো। মানে মোটামুটি অঙ্ক যেগুলো ছিল পরিসংখ্যানের মধ্যে সেই অঙ্কগুলো শেষ। এখন বাকি আছে তিনটা জিনিস। একটা হলো লেখচিত্র, তিনটা লেখচিত্র আছে। একটা হলো আয়তলেখ, বহুভুজ, আর একটা হলো অজীব রেখা। এই তিনটা এখন আমি এই তিনটাকে দেখাচ্ছি। তো দেখো, এটা প্রথমটা আমি আয়তলেখ আঁকতে চাচ্ছি। একটা আয়তলেখ আঁকার জন্য তোমার কি কি প্রয়োজন হবে? একটা আয়তলেখ আঁকার জন্য তোমাকে তিনটা জিনিস প্রয়োজন হবে, যে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর গণসংখ্যা, এই তিনটা জিনিস প্রয়োজন হবে। তোমাকে প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা জিনিস দেওয়া থাকবে, আর এটা তোমাকে নির্ণয় করে নিতে হবে। তো এটা কিভাবে নির্ণয় করবে দেখো। এটা নির্ণয় করার জন্য এখানে আছে কত, যেমন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার সময় কি করবা, এইখানে যে শ্রেণীব্যাপ্তি আছে, শ্রেণীব্যাপ্তি এটা থেকে 0.5 মাইনাস করবা, আর এটার সাথে 0.5 যোগ করবা। তাহলে এখানে দেখো 45 থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে আসবে 44.5 আসবে, ঠিক আছে, 44.5 আসবে। আর এখানে যদি আমি আরো 0.5 যোগ করি, এখানে যেটা মাইনাস করব সেটা এখানে যোগ করব, তাহলে 49.49 আছে, তাহলে 49.5 হবে। তাহলে এখানে হবে 49.5, ঠিক আছে, 49.5। প্রতিটা এরকম, এটা তাহলে 50.5 আছে, তাহলে এটা এখান থেকে 0.5 কমা, তার মানে 49.5 মাইনাস, আর এটার সাথে 54.5 আছে, 0.5 যোগ করো, তাহলে 54.5 আসবে। তো পরটা এখান থেকে কমাইলে এরকম 54.5, আর এখানে থাকবে 59.5, তারপরে এটা আছে 59.5 মাইনাস 64.5, এরপর এখানে আছে 64.5 আর হবে 69.5, এরপরে 69.5 আর 74.5, ঠিক আছে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করব। আচ্ছা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর বিচ্ছিন্ন শ্রেণীসীমা কাকে বলে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর বিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হলো যে কোনো বাস্তব সংখ্যা যেগুলোকে তোমার মানে পয়েন্ট আকার, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু বিচ্ছিন্ন শ্রেণীসীমা হলো যেগুলা তোমার পূর্ণ সংখ্যা হবে।
যেগুলো পূর্ণ সংখ্যা হবে তোমার যেমন মনে করো গণসংখ্যা, ঠিক আছে, গণসংখ্যা মানুষ তো একজনের অর্ধেক আর হইতে পারে না, ঠিক আছে, 2.5 মানুষ জন এরকম হইতে পারে না। তো মানুষ এইগুলোর ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, তাহলে বিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে যেগুলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এইগুলো বের হইলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর বিচ্ছিন্ন শ্রেণীসীমা নেওয়া হলো। এখন আমরা এটাতে মানে গ্রাফ একটা আয়তলেখ আঁকবো, ঠিক আছে। একটা আয়তলেখ যদি আঁকতে চাই, একটা আয়তলেখ আঁকতে গেলে তাহলে কি করতে হবে, একটা আয়তলেখ আঁকতে গেলে এই বিন্দুগুলো এখানে বসাইতে হবে। তাহলে আমাদের এই যেটা আছে গ্রাফটা, এই একটা গ্রাফ, ঠিক আছে, গ্রাফটার এইটা হবে এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম, আর এটা ওয়াই অক্ষ, ওয়াই বা ওয়াই প্রাইম, ঠিক আছে, ওয়াই আর ওয়াই প্রাইম। তাহলে এখানে দেখো 45 পয়েন্ট এখানে শুরু হয়েছে কত 54 পয়েন্ট, মানে 45.5 থেকে শুরু হয়েছে আর 49.5 নাকি। তাহলে এখানে 45 49, তাহলে এখানে শ্রেণী ব্যবধান 5 করে হয়েছে। তাহলে প্রথমটা কি 44 পয়েন্ট, এইটাকে আমি মূল বিন্দু ধরলাম, এইটা ঠিক আছে, এটা মূল বিন্দু ধরলাম। এখানে যদি 44.5 থেকে ঠিক আছে, এটা যদি মূল বিন্দু হয় তাহলে এটা হলো 44.5, 44.5 থেকে এই যে প্রথম বিন্দুটা 44.5 থেকে, আচ্ছা এখন এরকম ভাবে 75 74.5 পর্যন্ত হবে, 44.5 তারপর আছে 49.5, তাহলে 44 1 45 46 47 48 49, এখানে হবে 49.5, তারপর 51 52 53 54, তারপর 54.5 আছে একটা 54.5, এরপর আছে 49.5 1 2 3 4 5 49.5 ও 59 পয়েন্ট, তারপর 64 পয়েন্ট 1 2 3 4 5 6 7 5, তাহলে 59 49 54 54 59 59.5, তারপরটা আসবে 64.5 64.5, তারপরে আছে কত 69.5 69.5, তারপরটা আছে 74.5। এদিকে গণসংখ্যা দিকে একটু গণনা করে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5, তাহলে এটা হলো 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, ঠিক আছে। এদিকে এরকম গণসংখ্যা গেল। তাহলে এখন দেখো গণসংখ্যা এদিকে গেল এইভাবে, এদিকে যাবে কি শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এখানে আমি কি ধরছি, এক ঘরকে এনে ছক কাগজে এখানে একটু লিখতে হবে যে ছক কাগজের মানে যত ঘরকে যত ধরে তুমি সারণীটা তৈরি করবা সেটা লিখতে হবে। তো আমি এখানে এক ঘরকে এক ধরছি, ঠিক আছে। তাহলে এখানে লিখবো ছক কাগজের ক্ষুদ্রতম ছক কাগজের এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক্স ছক কাগজের এক্স অক্ষ বরাবর শ্রেণীর অবিচ্ছিন্ন ছক কাগজের এক্স অক্ষ বরাবর শ্রেণী
এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে ক্ষুদ্রতম এক ঘরকে এক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর এক ঘরকে এক ধরে গণসংখ্যার আয়ত লেখ আঁকা হলো। ঠিক আছে, তাহলে এটা এভাবে লিখতে হবে। তুমি যত ঘরকে যত ধরো, এইদিকে আমি ধরছি সবকক্ষে এক্স অক্ষ বরাবর এই ক্ষুদ্রতম এক ঘরকে এক ধরা হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবরও ক্ষুদ্রতম এক ঘরকে এক ধরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো তো 49 থেকে এখানে কত 44.5 থেকে 49.5 আছে। তাহলে এটা যদি 44.5 থেকে হয় 49.5 কই 45.5 46.5 47 48 49.5, অর্থাৎ এইখানে এই ঘরের এতটুকু ঘরে শ্রেণীব্যাপ্তি আছে কতটুকু, এখানে শ্রেণীব্যাপ্তি আছে কতটুকু, গণসংখ্যা আছে কত 4। তাহলে এদিকে 4 ঘর আসবে 1 2 3 4। তাহলে এখানে এই 4 ঘর আসলো, এই 4 ঘর। ঠিক আছে, এই 4 ঘর আসলো। তাহলে এইখানে গেল একটা। তারপর 2 নাম্বারটা কি বলছে, 49 এর পর থেকে 54.5 পর্যন্ত 8 ঘর। তাহলে 49 50 51 52 53 54, এখানে 8 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই পর্যন্ত হবে। ঠিক আছে, এই পর্যন্ত হইল এটা। এরপরটা দেখো 49, এখানে কত আছে 54.5 থেকে 59.5। তাহলে 59.5, তাহলে এখানে 54 55 56 58 59, এই যে 59.5। তাহলে এইখানে কয় ঘর আছে, এখানে আছে 10 ঘর, 8 9 10। তাহলে এখানে এটা হবে একটু পর্যন্ত আসবে। ঠিক আছে, এটা 10 ঘর, এটা এরকম ভরাট করে দিতে হবে। আচ্ছা তারপর দেখো 20, তারপর 64 59.5 থেকে 64.5 পর্যন্ত আছে 20 ঘর। তাহলে 59 60 61 62 63 64.5, এখানে আছে কয় ঘর, এখানে হবে 20 ঘর। তো 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এই পর্যন্ত আসলে এই যে 20 ঘর পর্যন্ত। এই যে 20 ঘর পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে 12 ঘর পর্যন্ত, পরের 5 ঘরে, অর্থাৎ 64 65 66 67 68 69, এই যে 69.5 আছে কত 12 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই ওয়াই অক্ষ বরাবর 12টা ঘর যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 59.5 গেল। এরপর এটা থেকে 74.5 পর্যন্ত আছে 6 ঘর। তাহলে এই দিয়ে যাবে 59 60 61 62 63 61 62 63 69 70 না 70 71 72 73 74.5, এখানে যাবে কয় ঘর, এটা আছে 6 ঘর। তাহলে 1 2 3 4 5 6, ওই অক্ষ বরাবর যাবে 6 ঘর। ঠিক আছে, এই ছিল গ্রাফ আয়তলেখটা আঁকা হয়ে গেল। দেখো প্রথমে এক্স অক্ষ বরাবর যে ঘরটা ছিল, এই যে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর নিতে হবে গণসংখ্যা।
ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাগুলো নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর নিতে হবে গণসংখ্যা। তাহলে এখানে গণসংখ্যা এই থেকে এই পর্যন্ত আসলো, এরপরটা এই থেকে এই পর্যন্ত আসলো, তারপরটা এই থেকে এই পর্যন্ত আসলো। এই ছিল আয়তলেখটা, গণসংখ্যার আয়তলেখ এটা ছিল, ঠিক আছে। এটা এরকম ভরাট করে দিতে হবে পেন্সিল দ্বারা, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বহুভুজ, ঠিক আছে। বহুভুজ, বহুভুজ আঁকতে হলে তোমাকে কি কি প্রয়োজন? বহুভুজ আঁকতে গেলে এই যে একটা সারণী দেওয়া আছে, এইভাবে মনে করো একটা সারণী দেওয়া আছে, এটা থেকে বহুভুজ আঁকতে হবে। এখন বহুভুজ আঁকতে গেলে কি কি লাগে? বহুভুজ যদি আঁকতে যাও তাহলে লাগবে শ্রেণীব্যক্তি, মধ্যমান আর গণসংখ্যা। গণসংখ্যা আর শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে, মধ্যমানটা বের করে নিতে হবে। এখন দেখো 49, এখানে কত আছে? এখানে আছে 45 আর 49। মধ্যমান কিভাবে বের করে? 45 যোগ 49 ভাগ 2, তাহলে এখানে আসলো 47.5, ঠিক আছে। তাহলে এখানে কি করবা? মধ্যমানটা কিভাবে বের করবে? এই দুইটা মানের যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে মধ্যমান বের করবে। তাহলে এখানে আসে 47, তারপরটা আসবে কত? তাহলে তারপরটা আসবে 52, পরটা আসবে 56, 57, 57 আসবে, পরটা আসবে 62, পরটা আসবে 67, পরটা আসবে 72, ঠিক আছে। এইগুলো মধ্যমানগুলো বের করা হয়ে গেল। এখন তাহলে এই দিকে নিতে হবে কি? এক্স অক্ষ বরাবর মধ্যমান নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর নিতে হবে কি? ওয়াই অক্ষ বরাবর নিতে হবে গণসংখ্যা। তাহলে লিখছি ছক কাগজের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে এক ধরে মধ্যমান এবং এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে এক ধরে গণসংখ্যার বহুভুজ আঁকা হলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এইদিকে কি যাবে? মধ্যমান, এইদিকে মধ্যমান আসবে, এদিকে আসবে গণসংখ্যা। তাহলে মধ্যমান এখানে কত থেকে শুরু? 47, ঠিক আছে। এর থেকে আরেকটা ঘর পিছিয়ে আমরা বেশি করে নিয়ে নেব। তাহলে এখন 47 থেকে 52 কত? 48, 49, 50, 51, 52 অর্থাৎ 5, ঠিক আছে। এটার 5 ঘর আবার পিছনে নিয়ে নাও। 47 আছে, তাহলে এখানে আরেকটা ঘর বাড়াই না, তাহলে এখানে আসবে কত? 32, ঠিক আছে, না 42 আসবে, ঠিক আছে। তাহলে প্রথম ঘরটা আসবে 42। আর এখানে কিছু সংখ্যা মানে আগেরগুলো আছে, এটা বোঝাতে কিছু এরকম ভাঙা চিহ্ন দিতে হবে। এই যে মনে কর এখানে আগের সংখ্যাগুলো আছে, এই কারণে এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম। এরপরে এখানে কয়টা ঘর আছে সেটা দেখতে হবে, কয়টা ঘর মানে এখানে আরেকটা বেশি নিয়ে নিতে হবে, আরেকটা ঘর বেশি নিয়ে। তাহলে এখানে 47 একটা কমাইলে আসবে 42 আসবে, ঠিক আছে। 42 আসলো, 42 থেকে কত? 47, অর্থাৎ 5 ঘর এখান থেকে শুরু মনে করো। তাহলে 1 2 3 4 5 এলো 47, 47, তারপর 47 থেকে 52, 1 2 3 4 5, তাহলে 52, তারপরে 1 2 3 4 5, তারপরটা আছে কত? 57, 1 2 3 4 5 6, 5 পর্যন্ত। তাহলে এখানে আছে 57, 62, তারপরে আছে 1 2 3 4 5 6 7, 5 পর্যন্ত। তাহলে এখানে 62 পর আছে 67, তারপর আরো 5, 1 2 3 4 5, তাহলে এখানে হবে 72। এরপর আরেকটা ঘর যদি এই পাশে বেশি নাও তাহলে আসবে কত? 72 পর আরো 5টা, 1 2 3 4 5, অর্থাৎ কত? 77 আসবে, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে তো গণসংখ্যা লেখা আছে এইভাবে। এখন দেখো তো 47 থেকে 47 এর মধ্যে গণসংখ্যা আছে কত? এই যে 47 এর মধ্যে গণসংখ্যা আছে কত? 4, তার মানে এখানে 4 ঘর আসবে, 1 2 3 4, এই যে 4 ঘরে আসলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাবে কোথায়? তারপরে আছে 52 তে আছে কয় ঘর? 8 ঘর। তাহলে এই যে 52 তে আছে, এটা 52, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই হলো 8 ঘর, ঠিক আছে।
এরপর 57তে আছে 10 ঘর গণসংখ্যা, 52 53 54 55 56 57 আছে কত ঘর? 10 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10, ঠিক আছে, এই জায়গায় বিন্দুটা। এরপরে আছে কত? 62, 62তে আছে 20, তাহলে এই মনে করো 62, 57 না, 58 59 60 61 62, এখানে আছে 20, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে এই জায়গায় আসলো 20 ঘর, ঠিক আছে, এটা হলো 20 এর স্থানাঙ্ক। এরপর এটা আছে 67তে আছে 12, তাহলে এটা ছিল 62 ঘর, তাহলে 63 64 65 66 67, 67তে আছে কত ঘর? 12 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে এখানে আসবে এটা স্থানাঙ্কটা। এরপরে আছে 72 আছে 6 ঘর, তাহলে 67 68 69 70 71 72, তাহলে এখানে আছে 6 ঘর। 1 2 3 4 5 6, এই হলো 6 ঘর, ঠিক আছে। এখন এই বিন্দুগুলা কি করতে হবে? যোগ করে দিতে হবে এইভাবে। এই বিন্দুগুলো এইভাবে তারপরে যোগ করে দিতে হবে, তাহলে এটা একটা বহুভুজ পাওয়া গেল। তারপরে এই জায়গাটা ভরাট করে দিতে হবে এরকম পেন্সিল দ্বারা। তাহলে এখানে দেখো এই যে বিন্দুগুলো যোগ করে দিতে হবে, বিন্দুগুলা যোগ করে দিতে হবে, এই যে বিন্দুগুলা, ঠিক আছে, এই বিন্দুগুলো এইভাবে যোগ করে দিতে হবে। যেখানে যে বিন্দুটা ছিল সেই বিন্দুগুলো এইভাবে যোগ করে দিতে হবে, তাহলে এখানে একটা আয়তলেখ হবে। আর এইটাকে এরকম পেন্সিল দিয়ে ভরাট করে দিতে হবে। এই গেল আয়তলেখ। এরপর আছে কি? এরপর থাকে আরেকটা বহুভুজ, ঠিক আছে, আরেকটা বহুভুজ গেল, বহুভুজ আর আয়তলেখ আঁকা শেষ। এখন আরেকটা আছে কি? অজীব রেখা, ঠিক আছে, অজীব রেখা। অজীব রেখায় লাগবে কি? ক্রমযোজিত গণসংখ্যা লাগে, অজীব রেখায় লাগে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো অজীব রেখা। অজীব রেখা আঁকতে গেলেও তিনটা জিনিসের প্রয়োজন। একটা কি? একটা হলো শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি তো দেওয়া থাকবে, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন, ঠিক আছে, এই তিনটা জিনিস প্রয়োজন। একটা হলো শ্রেণীব্যক্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এটা অজীব রেখা আঁকতে এই তিনটা জিনিস লাগে, ঠিক আছে। এখন আমরা এই সারণীটা থেকে অজীব রেখা আঁকবো, ঠিক আছে। তাহলে এখানে লিখছি কি? সব কাগজের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে এক ধরে এবং শ্রেণীব্যক্তি, ঠিক আছে, তাহলে এদিকে যাবে শ্রেণীব্যক্তি, এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে এক ধরে ক্রমযোজিত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো, ঠিক আছে। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর দেখো এখানে ক্রমযোজিত গণসংখ্যা কত আসে? 4, 8 আর 4 কত? 12, 12 আর 10 22, 22 আর 20 42, 42 আর কত? 42 আর 42 36 নাকি 56 40 50 54 54, 54 আর 6 60, ঠিক আছে, 60 আসলো। এখন এক্স অক্ষ বরাবর কি নিলাম? শ্রেণীব্যক্তি 45 থেকে 49, এই আগের ঘরগুলো আছে বোঝাতে এখানে এরকম ভাঙা চিহ্ন দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো 45.5 থেকে 49.5, এই যে 45.5 থেকে 49.5, এরপরে 49.5, এরপর 50 থেকে 54, তারপরে যে 54, তারপরে 59, তারপরে 64, তারপরে 69 69, তারপরে 74, ঠিক আছে। তাহলে এখন দেখবো আমরা 45 থেকে 49-এর মধ্যে, 45 থেকে 49-এর মধ্যে কত ঘর আছে? 45 থেকে 49-এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা আছে 4, তাহলে 45 থেকে এই যে 49 46 47 48 49, এই ঘরে ক্রমযোজিত গণসংখ্যা আছে 1 2 3 4, তাহলে এই জায়গা হবে বিন্দুটা, ঠিক আছে, এই 4 নাম্বার এই জায়গাটা হবে বিন্দুটা। এরপরে দেখো তারপরে এখানে কত? 54, 50 থেকে 54 এই ঘরে এখানে আছে কত? 50 থেকে 54 এখানে আছে গণসংখ্যা আছে কত? 12, তাহলে এখানে 50 53 50 51 52 53 54, এই 54 তে আছে কত ঘর? 12 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই জায়গায় হবে স্থানাঙ্ক একটা, ঠিক আছে, বিন্দু। তারপর এখন আছে 22, 22 আছে কোথায়? 59-এ, তাহলে এই যে 54 55 56 57 58 59, তাহলে এখানে হবে কত ঘর? 22 42,
ও কয়টা হবে 22, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 12 13 14 15 16 17 18 19 20 21 22, এই হলো 22, ঠিক আছে। এরপরে আছে 42, 42 আছে কোথায়? 64 ঘরে। তাহলে এখানে আছে 59 60 61 62 63 64, এইখান থেকে কত ঘর যাবে? 42 ঘর যাবে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42, তাহলে এই জায়গায় আবার একটা বিন্দু, ঠিক আছে। তারপরটা আছে 54, 42 এর পরে 54 আছে এখানে, তাহলে 64, 64 ঘরে গেল এটা। তারপরে থাকে 65 66 67 68 69, 69 ঘরে আছে কয়টা এখানে? এখানে যাবে 54, তাহলে আগেরটা আসলে এই 42, ঠিক আছে। 42 আসছিল, তারপর 43 44 45 46 আর 46 47 48 49 51 52 53 54, মানে এখানে জায়গা হচ্ছে না গ্রাফটায়। তো এই একটা বিন্দু গেল, আর একটা আছে 60, তারপর এখানে 74 আছে কত? 60, তাহলে 1 2 3 4 5 6 আরো 5 একটু করবে, ঠিক আছে। তাহলে এখানে গ্রাফটা হবে কিভাবে? এই যে এইভাবে বিন্দুগুলো সব যোগ করে দিতে হবে, বিন্দুগুলো যোগ করে দিতে হবে, শুধু একটা সরল রেখা হবে, ঠিক আছে, এইভাবে। এখন গ্রাফে যদি তোমার না হয় সেক্ষেত্রে কি করবা? এক ঘরকে 2 দিনে ধরে নিতে পারো, বা এক ঘরকে 5ও, তোমার নিজের ইচ্ছা মতন যে কোনো ভাবে গ্রাফে ধরে নিয়ে তারপরে তার মধ্যে করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে যখন দেখবা এখানে ওয়াই অক্ষ বরাবর গ্রাফটা মানে অনেক উপরে চলে যাচ্ছে, মানে সংখ্যায় হচ্ছে না, সেক্ষেত্রে কি করবা? এক ঘরকে 2 ধরে নেবা। তার মানে এখানে এক ঘরকে 2 নিয়ে দিলে এখানে 5 ধরা হয়েছে না, তাহলে এখানে আসতো 10, এখানে আসতো 20, এখানে আসতো 40, এরকম করে হয়তো, ঠিক আছে। তাহলে অজীব রেখা হবে, একটা সরল রেখা হবে, শুধু সরল রেখা না, মানে যে কোনো একটা রেখা হবে আর কি, ঠিক আছে। মূল বিন্দুগামী একটা রেখা হবে, এটা হলো অজীব রেখা। তাহলে অজীব রেখা আঁকতে এই যে 3টা জিনিস প্রয়োজন, একটা হলো শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিতকরণ সংখ্যা, ঠিক আছে। তাহলে এই যে পরিসংখ্যানের যে অঙ্কগুলো বেসিক নিয়ে আলোচনা করলাম, এবং অঙ্ক এবং তারপরে গ্রাফটা দেখাইলাম। এরপর আর বাকি আছে এখন সৃজনশীল। এরপরে আগামী ক্লাসে সৃজনশীল দেখাবো এই অধ্যায়ের উপরে। আল্লাহ হাফেজ।